ওকে, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গত কয়েকদিন বাংলাদেশ অ্যাফেয়ার্সে ক্লাস করেছিলাম। আজকে আমরা আন্তর্জাতিক বিষয়ে ক্লাস করব। আন্তর্জাতিকের মধ্যে আমরা এশিয়া, ইউরোপ এই দুইটা মহাদেশ পড়েছি। আজকে আমরা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার উপরে ক্লাস করব। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এই দুইটা মহাদেশ নিয়ে আমাদের আজকে মূলত আলোচনা। কাছে ম্যাপ থাকলে সবচাইতে ভালো হয়, আপনারা সম্ভব হলে ম্যাপটা নিয়ে বসেন। প্রথমত আমরা আমেরিকা অঞ্চলটা দেখব। ম্যাপের দিকে যদি আমরা একটু তাকাই, এখান থেকে শুরু করে এটা উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে পড়ে, আর নিচের এই অংশটুকু এটা দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে পড়ে। গ্রিনল্যান্ড যদিও এটা ডেনমার্কের অধীনে রয়েছে, এটা ইউরোপের একটা রাষ্ট্রের একটা অংশ, কিন্তু গ্রিনল্যান্ডটা আমেরিকার মধ্যে রয়েছে। এখান থেকে এটা উত্তর আমেরিকা, নিচের থেকে এটা দক্ষিণ আমেরিকা। তো এই উত্তর এবং দক্ষিণ আমেরিকা টোটাল আমরা অঞ্চলটা সম্পর্কে আগে জানার চেষ্টা করব, যে আমেরিকা মহাদেশটা আবিষ্কৃত হলো কিভাবে। বোর্ডের দিকে প্রথমত প্রেক্ষাপট। প্রেক্ষাপটের ক্ষেত্রে আমেরিকা আবিষ্কারের প্রেক্ষাপট। বর্তমানে রাজনীতিতে আমেরিকা একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। আবার গত বছর যে নির্বাচনটা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই বছরে সেখানে নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় এসেছে, যার পরিপ্রেক্ষিতে বিসিএসে আমাদের এই আমেরিকা অঞ্চলটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তো আমেরিকা অঞ্চলটা আবিষ্কারের প্রেক্ষাপট, আমরা যদি একটু পেছনের দিকে যাই, ত্রয়োদশ শতাব্দী। ত্রয়োদশ শতাব্দীতে ইউরোপে ইতালির একজন পর্যটক তিনি একটা বই লিখেছিলেন। পর্যটক মার্কো পোলো, তিনি ইতালির একজন পর্যটক। ইতালির পর্যটক তিনি একটা বই লিখলেন, বইটার নাম ট্রাভেলস অফ মার্কো পোলো। আমি আগে লিখে নিই, তারপরে বর্ণনাটা দেই। মার্কো পোলো তিনি ইতালির একজন পর্যটক। ত্রয়োদশ শতাব্দীতে তিনি ইউরোপ থেকে এশিয়াতে গিয়েছিলেন, বিশেষ করে চীন অঞ্চলে। তো পরবর্তীতে তিনি এই যে চীন ভ্রমণ করেছিলেন, চীনের ভ্রমণ সম্পর্কে সে একটা বই লিখেছিল, ট্রাভেলস অফ মার্কো পোলো। তো এই বইটা তেমন কোনো গুরুত্বপূর্ণ ছিল না। চতুর্দশ এবং পঞ্চদশ শতাব্দীতে যখন ইউরোপে রেনেসাঁস শুরু হলো, তখন বিভিন্ন বইগুলি তারা অনুবাদ করতে লাগলো। তো ইউরোপের জ্ঞানী গুণী ব্যক্তি তারা এই ট্রাভেলস অফ মার্কো পোলো বইটা তাদের ভাষায় অনুবাদ করলো এবং ইউরোপে ছড়িয়ে পড়লো। ওই বইয়ের মধ্যে উল্লেখ ছিল যে চীনকে মার্কো পোলো ক্যাথে নামে অভিহিত করেছিল, চীনের পূর্ব নাম ক্যাথে। তো সেখানে সে উল্লেখ করেছিল যে ক্যাথে সমৃদ্ধ একটা জায়গা, সেখানে প্রচুর পরিমাণে ধন সম্পদ রয়েছে, টাকা পয়সা রয়েছে, ব্যবসা বাণিজ্য করা যায়। তখন ইউরোপীয়দের মাথায় টনক নড়ল যে তাহলে পূর্ব দিকে এখানে প্রচুর ধন সম্পদ রয়েছে, সেখানে হয়তো যাওয়া যেতে পারে। তো রেনেসাঁসের পরিপ্রেক্ষিতে ইউরোপে বিভিন্ন ব্যবসার প্রসার ঘটল, বিভিন্ন বিজ্ঞানের প্রসার ঘটল, জাহাজ তৈরি হলো, আধুনিক যে সমস্ত জাহাজগুলি, মানুষের চিন্তার বিকাশ ঘটল, যার পরিপ্রেক্ষিতে তারা ইউরোপ থেকে ওই ক্যাথে বা চীনে যাওয়ার চেষ্টা করতে লাগলো। তো ক্যাথে বা চীন এইটা ইউরোপ থেকে পূর্ব দিকে। তো এই ট্রাভেলস অফ মার্কো পোলোর উপরে ভিত্তি করেই তখন
1487 সালে বার্থেলেমু দিয়াজ, তিনি পর্তুগালের নাবিক, এই বার্থেলেমু দিয়াজ তিনি 1487 সালে পর্তুগাল থেকে এই ভারতবর্ষের দিকে তিনি যাওয়ার চেষ্টা করলেন, যে ভারতবর্ষে যেতে পারলে আমরা চীনে যেতে পারবো। ওই বর্ণনা অনুসারে, ট্রাভেলস অফ মার্কো পোলো অনুসারে তিনি যাওয়ার চেষ্টা করলেন। কিন্তু তিনি দক্ষিণ আফ্রিকার এই গুড অফ কেপ হোপ, যেটা উত্তম আশা অন্তরীপ, এই পর্যন্ত এসে তিনি, অর্থাৎ এই হচ্ছে ভারতবর্ষ, তিনি এখানে আসার চেষ্টা করলেন। এই হচ্ছে পর্তুগাল, এই পর্তুগাল থেকে তিনি বার্থেলেমু দিয়াজ এই জায়গাতে এসে তিনি ঝড়ের কবলে পড়লেন, যার পরিপ্রেক্ষিতে তিনি আর ভারতবর্ষে যেতে পারলেন না। এখান থেকে তিনি ফিরে গেলেন, তার মিশনটা ব্যর্থ হলো। পরবর্তীতে 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস, তিনি ইতালির একজন নাবিক। এই ক্রিস্টোফার কলম্বাস তিনি বললেন যে বার্থেলেমু দিয়াজ যেখানে ব্যর্থ হয়েছে, আমি সেই পথ ধরে ভারতবর্ষে যাব। তখন ইতালির সরকার তাকে সাহায্য করলো না। স্পেনের রানী ইসাবেলা এই কলম্বাসকে সাহায্য করলো। স্পেনের রানী ইসাবেলার সাহায্য নিয়ে কলম্বাস 1492 সালে তিনি ভারতবর্ষে যাওয়ার উদ্দেশ্যে বের হলেন। ভারতবর্ষ হচ্ছে পূর্ব দিকে, তো তিনি পূর্ব দিকে যেতে না পেরে তিনি ভুলক্রমে চলে আসলেন এই দিকে। তার মানে তিনি যাবেন পূর্ব দিকে, কিন্তু না গিয়ে তিনি চলে আসলেন পশ্চিম দিকে। এসে তিনি বললেন যে আমি ভারতবর্ষ আবিষ্কার করেছি। তো এখন সবাই বিশ্বাস করলো যে এই মনে হয় তিনি ভারতবর্ষে যাবেন, তিনি ভারতবর্ষে না গিয়ে পশ্চিম দিকে এসে বললেন যে আমি ভারতবর্ষ আবিষ্কার করেছি। তো সবাই ধরে নিল যে এই মনে হয় ভারতবর্ষ। তো এইভাবে চলতে লাগলো। পরবর্তীতে 1497 সালে পর্তুগালের আরেকজন নাবিক আমেরিগো ভেসপাক্সি, এর বিভিন্ন রকমের উচ্চারণ রয়েছে। আমেরিগো ভেসপাক্সি তিনি ইতালির আরেকজন নাবিক। তিনি এই বললেন যে কলম্বাস দেখি তো কোন ভারতবর্ষ আবিষ্কার করেছে। তখন 1497 সালে এই আমেরিগো ভেসপাক্সি তিনি এই কলম্বাসের পথ ধরে এইদিকে আসলেন। এসে তখন বললেন যে ট্রাভেলস অফ মার্কো পোলোতে মার্কো পোলো যে কথা বলছে যে ইউরোপের পূর্ব দিকে ভারতবর্ষ, কিন্তু কলম্বাস বলছে এইটা ভারতবর্ষ। এটা তো ভারতবর্ষ নয়, এটা তো নতুন একটা ভূখণ্ড। তখন সবার ভুলটা ভাঙলো যে এইটা কোনো ভারতবর্ষ নয়, এইটা নতুন একটা ভূখণ্ড। তখন এই নতুন ভূখণ্ড অর্থাৎ কলম্বাসের ভুলটা ভেঙে দিল। এই আমেরিগোর নাম অনুসারে তখন এর নামকরণ করা হলো আমেরিকা। আমেরিগোর থেকে নামকরণটি হলো আমেরিকা, কিন্তু প্রকৃতপক্ষে আবিষ্কার করেছিল কলম্বাস। কলম্বাস ভুল তথ্য দেওয়ার কারণে আমেরিগো সেই ভুলটা শুধরে দিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে এই অঞ্চলের নামকরণ তখন করা হলো আমেরিকা। তো যখনই এই পশ্চিম দিকটা আমেরিকা হয়ে গেল, তখন সবার কাছে এটা কনফার্ম হলো তো নিশ্চয়ই পূর্ব দিকে হবে ভারতবর্ষ। তার মানে যখনই মেজো ভাই তখনই তিন ভাই, তো যখনই এটা পশ্চিম দিক নিশ্চয়ই উল্টা দিকে ভারতবর্ষ হবে, এটা খুব ক্লিয়ার হয়ে গেল। এইটার অনুসারে তখন 1498 সালে ভাস্কো দা গামা তিনি ভারতবর্ষে চলে আসলেন জলপথ দিয়ে। তখন এই দিকে পশ্চিম দিকে আমেরিকা, পূর্ব দিকে ভারতবর্ষ, সবার কাছে ক্লিয়ার হয়ে গেল এটা। তো এই যে আমেরিকা আবিষ্কৃত হলো কলম্বাস বা আমেরিগো ভেসপাক্সির মধ্য দিয়ে, তখন
এই আমেরিকা দুইটা অংশে বিভক্ত হলো, যে এইটা উত্তর আমেরিকা আর এইটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, দুইটা মহাদেশে বিভক্ত হলো। তো উত্তর আমেরিকাতে মোট রাষ্ট্র হচ্ছে 23টি, আর দক্ষিণ আমেরিকাতে মোট রাষ্ট্র 12টি। এই হচ্ছে মোট 35টি স্বাধীন রাষ্ট্র এখন এই দুইটা মহাদেশে রয়েছে। তো আমরা স্টেপ বাই স্টেপ যাব। এই উত্তর আমেরিকার যে 23টি রাষ্ট্র রয়েছে এর মধ্য থেকে কিছু রাষ্ট্রের বর্ণনা আমরা বিস্তারিত জানব, আর কিছু রাষ্ট্রের শুধু নামটা জানলে পারে হবে। এটা এখানকার মূল রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যেটার উপরে ভিত্তি করে আমাদের বিসিএস এ কোশ্চেনগুলি বেশি আসে। তো মার্কিন যুক্তরাষ্ট্রটাকে আমরা ফোকাস করব, আর বাকি রাষ্ট্রগুলি সম্পর্কে আমরা জাস্ট শুধুমাত্র নামটা জানার চেষ্টা করব। তো এখন এই উত্তর আমেরিকা মহাদেশ, এখানে মোট রাষ্ট্র 23টি। উত্তর আমেরিকা রাষ্ট্র 23টি। এই 23টি রাষ্ট্র আমাদের 3টি অঞ্চলে অবস্থিত। 3টি অঞ্চলে অবস্থিত। এক, আমেরিকার উত্তরাঞ্চল। উত্তরাঞ্চলে রাষ্ট্র রয়েছে 3টি। 2, মধ্য আমেরিকা বা মধ্য অঞ্চল। মধ্য আমেরিকায় দিই, মধ্য আমেরিকা, এখানে রাষ্ট্র রয়েছে 7টি। আর ক্যারিবিয়ান অঞ্চল নামে যেটা পরিচিত, ক্যারিবিয়ান অঞ্চল, রাষ্ট্র রয়েছে 13টি। এই হচ্ছে মোট 23টি রাষ্ট্র। আমেরিকার উত্তরাঞ্চল, আমেরিকার মধ্যাঞ্চল, ক্যারিবিয়ান অঞ্চল। এখন এই যে উত্তরাঞ্চল, এই উত্তরাঞ্চলে রাষ্ট্র রয়েছে 3টি, কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো। আর বাকিগুলি আমরা দেখাচ্ছি। তো এই 3টা রাষ্ট্রই মূলত বড় রাষ্ট্র উত্তর দিকে, কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো। আর বাকি যে 20টি রাষ্ট্র আছে, এই 20টি রাষ্ট্র খুব ছোট ছোট। আমরা যদি ম্যাপের দিকে দেখি, দেখেন যে আমেরিকার উত্তরাঞ্চল, উত্তরাঞ্চল বলতে এই হচ্ছে কানাডা, এই হচ্ছে যুক্তরাষ্ট্র, আর এই হচ্ছে মেক্সিকো। তার মানে এই পর্যন্ত আমেরিকার এই পর্যন্ত এইদিকে রয়েছে 3টি, আর এর মধ্যে এটা হচ্ছে সেন্ট্রাল আমেরিকা বা মধ্য আমেরিকা, এখানে রয়েছে 7টি। আর এর মধ্যে রয়েছে ক্যারিবিয়ান অঞ্চল, ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র 13টি। তাহলে উপরের দিকে 3টি রাষ্ট্র, কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো। আর মাঝখানে রয়েছে 7টি, আমি নাম পরে বলছি। আর এখানে রয়েছে ক্যারিবিয়ান অঞ্চল 13টি, ছোট ছোট দ্বীপ রাষ্ট্র। এখন এই রাষ্ট্রগুলির মধ্য থেকে আমাদের কোন টাইপের কোশ্চিন চাকরির পরীক্ষাতে আসতে পারে সেই কোশ্চিনগুলি আমরা আইডেন্টি করব। তার মধ্যে প্রথমেই আছে কানাডা। বোর্ডের দিকে দাও। এক, কানাডা। কানাডা রাষ্ট্রটি 1867 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। 1867 সালে ব্রিটেনের কাছ থেকে কানাডা স্বাধীনতা লাভ করে। ব্রিটেনের আগে এই কানাডাটা স্পেনের ফ্রান্সের উপনিবেশ ছিল। এখানে দেখেন যে ফ্রান্সের নাগরিক জন সেবাস্টিয়ান এবং জন কার্টিয়ার, জন সেবাস্টিয়ান এবং জন কার্টিয়ার, এরা দুইজন সপ্তদশ শতাব্দীতে তারা এই নৌকা নিয়ে তারা উপরের দিকে, অর্থাৎ ইউরোপ থেকে তারা এই উপরের দিকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে তারা এই দিকে আসে। তো এই জন সেবাস্টিয়ান এবং জন কার্টিয়ার তারা এই কানাডাটা আবিষ্কার করেন।
তো এই কার্টিয়ার্ড থেকে মূলত কানাডা শব্দটি এসেছে। এরা যেহেতু এটা আবিষ্কার করেছিল এই দ্বীপটি, তার মধ্য থেকে কার্টিয়ার্ড থেকে কানাডা। এর পেছনে অনেকগুলা ফ্যাক্টর রয়েছে, অনেকগুলা কজ রয়েছে, কিন্তু তার মধ্যে একটা হচ্ছে এই কার্টিয়ার্ড থেকে কানাডা শব্দটি এসেছে। তো ফ্রান্সের উপনিবেশ এখানে স্থাপন করেছিল, পরবর্তীতে ওদেরকে এখান থেকে বিতাড়িত করে ব্রিটিশরা কর্তৃত্ব স্থাপন করে এবং ব্রিটিশদের কাছ থেকে পরবর্তীতে 1867 সালে স্বাধীনতাটা লাভ করে। পৃথিবীর সবচাইতে বেশি সংখ্যক দ্বীপ রয়েছে কানাডাতে, প্রায় 30,000 দ্বীপ নিয়ে কানাডা গঠিত। কিন্তু কানাডা দ্বীপ রাষ্ট্র নয়। আপনারা বলুন তো যে পৃথিবীতে বৃহত্তম দ্বীপ রাষ্ট্র কোনটি? সবাই লিখে জানান যে পৃথিবীতে বৃহত্তম দ্বীপ রাষ্ট্র কোনটি? আমার ফোনটা নিয়ে আসো তো, বেদানকে বলো। 30,000 দ্বীপ নিয়ে কানাডা গঠিত, কিন্তু এটা দ্বীপ রাষ্ট্র নয়। আমার কোশ্চিন হচ্ছে যে পৃথিবীতে বৃহত্তম দ্বীপ রাষ্ট্র কি নাম? ওর সানজিদা কি লিখছে? ইন্দোনেশিয়া। আন্না ইন্দোনেশিয়া কোথায়? ফোকাস হয়েছে এখানে। ইন্দোনেশিয়া। দেখেন এখানে দেখেন যে কানাডাতে দ্বীপ রয়েছে 30,000, কিন্তু কানাডা দ্বীপ রাষ্ট্র নয়। তার কারণ আমরা ম্যাপে যদি দেখি, এখানে দেখেন এই পিঙ্ক কালারের যেটা, এটা কানাডা, তার মানে এটা স্থলভাগ বেষ্টিত। এখানে যুক্তরাষ্ট্র রয়েছে, এর সঙ্গে এটা লাগোয়া রয়েছে, এর বাইরে এই সমস্ত দ্বীপ, এগুলা প্রায় 30,000 দ্বীপ, কিন্তু এটা দ্বীপ রাষ্ট্র নয়। অথচ ইন্দোনেশিয়ার দিকে দেখলে ইন্দোনেশিয়া টোটালি সমুদ্রের মাঝখানে প্রায় 17,000 দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়া গঠিত। এই জন্য যদি বলা হয় যে পৃথিবীর বৃহত্তম দ্বীপ রাষ্ট্র কোনটি, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। আর যদি বলা হয় যে পৃথিবীতে সবচাইতে বেশি সংখ্যক দ্বীপ রয়েছে কোন দেশে, সেই ক্ষেত্রে উত্তর হবে কানাডা। বেশি সংখ্যক দ্বীপ রয়েছে কোন দেশে? কানাডাতে। আর বৃহত্তম দ্বীপ রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া। বিষয়টা আপনারা মাথায় রাখবেন। কানাডাতে প্রদেশ রয়েছে 10টি, আর স্বায়ত্তশাসিত অঞ্চল রয়েছে 2টি, মোট হচ্ছে 12টি। 10টি প্রদেশ আর 2টি হচ্ছে স্বায়ত্তশাসিত অঞ্চল। এটা এই 10টি প্রদেশের 2টি স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে একটা অঞ্চল হচ্ছে কুইবেক, যেটা বিসিএস পরীক্ষাতে কোশ্চেনও এসেছিল। এই কুইবেক হচ্ছে এখানকার লোকজন ফ্রেঞ্চ ভাষায় কথা বলে। মানে ব্যাপারটা হচ্ছে যে আগেই আপনারা জেনেছেন যে ফ্রান্সের উপনিবেশ কানাডাতে ছিল। তো ওই যখন ফ্রেঞ্চের উপনিবেশ ছিল তখন এই কুইবেকে এখানে ফরাসিরা বসবাস করত। পরবর্তীতে তারা চলে আসলেও এখানে ফ্রেঞ্চ ভাষাটা রয়ে গিয়েছিল। এই হচ্ছে কুইবেক। এটা তো কুইবেক মানে এখানে কানাডার লোকজন তারা ইংরেজি ভাষায় কথা বলে, কিন্তু কুইবেকের লোকজন হচ্ছে ফ্রেঞ্চ ভাষায় কথা বলে। তখন পূর্বে ফ্রান্সের উপনিবেশ ছিল এটা, তার মানে ফ্রেঞ্চ ভাষাভাষী অঞ্চলটা হচ্ছে এই কুইবেক। এটা আপনারা ম্যাপে কানাডাটা দেখবেন, এখান থেকে আরও কিছু পড়ার চেষ্টা করবেন। এরপরে 2 নম্বরে আমাদের মূল যে ফোকাসটা, মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র থেকে কোন টাইপের কোশ্চেন আমাদের হতে পারে? 2 যুক্তরাষ্ট্র। আমরা যুক্তরাষ্ট্রের স্বাধীনতার থেকে মূলত শুরু করব যে এখান থেকে কোন কোন টাইপের কোশ্চেনগুলি আসতে পারে। আমি আগে বলেছিলাম যে 5টা রাষ্ট্র পৃথিবীতে গুরুত্বপূর্ণ, যেখান থেকে আপনার প্রিলি রিটেন ভাইবা কোশ্চেন থাকবেই। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, ভারত, চীন, এই 5টা রাষ্ট্র হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো তার মধ্যে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে প্রিলি রিটেন ভাইবা 3টাতে আপনি কোশ্চেন পাবেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সর্বপ্রথমেই 1776 4 জুলাই ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের ইন্ডিপেন্ডেন্ট হলে জর্জ ওয়াশিংটন ব্রিটেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করেন। এখানে দেখেন এই দুইটা জিনিস মনে রাখবেন যে ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের ইন্ডিপেন্ডেন্ট হলে জর্জ ওয়াশিংটন ব্রিটেনের বিরুদ্ধে বা ব্রিটেনের কাছ থেকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করে। এই অঞ্চলে ব্রিটিশদের উপনিবেশ ছিল, ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতার জন্য এই 1776 সালে 4 জুলাই জর্জ ওয়াশিংটন স্বাধীনতাটা ঘোষণা করে। স্বাধীনতা কিন্তু ওই সময় লাভ করেনি, স্বাধীনতাটা ঘোষণা করেছে। ওই সময় মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের 13টা অঙ্গরাজ্য ছিল, এখন তো 50টা, কিন্তু ওই সময় ছিল 13টা। ওই 13টা প্রদেশ তারা একত্রিত হয়ে ব্রিটেনের বিরুদ্ধে স্বাধীনতাটা ঘোষণা করে। পরবর্তীতে 1778 সালে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে সাপোর্ট করে, অর্থাৎ ফ্রান্স এবং ইউএসএ তারা কিন্তু একত্রিতভাবে তখন ব্রিটিশদেরকে তারা প্রতিহত করছে। ওই সময় ফ্রান্সের এরা বিভিন্ন জাহাজ পাঠিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে। ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যৌথভাবে তখন ব্রিটিশদেরকে প্রতিহত করে। ব্রিটিশরা তখন পর্যদস্ত হয়ে পড়ে। 1780 প্রথম ভার্সাই চুক্তি স্বাক্ষর। প্রথম ভার্সাই চুক্তি এটা হলো যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মধ্যে। ভার্সাই এটা হচ্ছে ফ্রান্সের একটা নগরী। এই ফ্রান্সের ভার্সাইতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মধ্যে এই চুক্তিটা স্বাক্ষর হলো। তো এই চুক্তিতে মূলত ব্রিটিশরা তারা পরাজয়টা স্বীকার করলো। তো ওখানে আনুষ্ঠানিকভাবে করলো না, কিন্তু একটা চুক্তির মধ্য দিয়ে তারা পরাজয়ের দিকে যাচ্ছে। তার মানে প্রথম ভার্সাই চুক্তিটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সম্পর্কিত। ভার্সাই চুক্তির উপরে আমাদের রিটেন পরীক্ষাতে কোশ্চিন আসতে পারে, টিকা আকারে আসতে পারে এটা, সুতরাং প্রিলি এবং রিটেন দুইটার জন্যই গুরুত্বপূর্ণ। 1781 সালে তৎকালীন ব্রিটিশ সেনাপতি লর্ড কর্নওয়ালিস, যার নামের সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্ত বিষয়টি জড়িত, লর্ড কর্নওয়ালিস, এই লর্ড কর্নওয়ালিস তিনি তখন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পরাজয় স্বীকার করলেন। তো আমরা যে ব্যক্তিকে লর্ড হিসাবে ভারতবর্ষের লোকজন জানি যে কি প্রভাব প্রতিপত্তিশালী, এই ব্যক্তি কিন্তু একজন পরাজিত ব্যক্তি। সে মার্কিন যুক্তরাষ্ট্রে যুদ্ধ করতে গিয়ে এখানে ব্রিটিশদের পক্ষে সে পরাজিত হয়ে পরবর্তীতে ব্রিটেনে ফিরে আসে। তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে ভারতবর্ষে এখানে গভর্নর জেনারেল করে পাঠিয়েছিল। তো এই লর্ড কর্নওয়ালিস 1781 সালে তিনি এখানে পরাজয় স্বীকার করলেন। 1783 সালে প্যারিস চুক্তি। এই প্যারিস চুক্তিটা হলো যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মধ্যে। এই চুক্তির মাধ্যমে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতাটা স্বীকৃত হয়। দেখেন এখানে দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে 1780 আর একটা হচ্ছে 1783। 1780-তে তারা পরাজয়টা স্বীকার করেছিল, কিন্তু ব্রিটিশরা যুক্তরাষ্ট্রকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতিটা দেয়নি। 1783 সালে প্যারিস চুক্তির মাধ্যমে ব্রিটেন যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতিটা দিল। তার মানে যুক্তরাষ্ট্র যে একটা স্বাধীন রাষ্ট্র, ব্রিটিশরা এটা মেনে নিল। তো এখন কোশ্চিন হচ্ছে যে 1776 সালে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা ঘোষণা করে, আর স্বাধীনতাটা পরিপূর্ণভাবে লাভ করে 1783। আমরা খুব সৌভাগ্যবান ব্যক্তি বা বীরের জাতি। দেখেন যে 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করা হলো, মাত্র 9 মাসের মাঝখানে
পৃথিবীর অন্যতম শক্তি একটা পাকিস্তানের মতো এই সেনাবাহিনীকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। আর এরা দেখেন ৭৬ থেকে ৮৩, তার মানে ৭ বছর পরে তারা পূর্ণাঙ্গ স্বাধীনতাটা পেয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন রাষ্ট্র হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হলো। এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র তারা সংবিধান তৈরি শুরু করলো। ১৭৮৭ যুক্তরাষ্ট্রের সংবিধান রচনা শুরু। ১৭৮৯ সংবিধান কার্যকর। ২ বছর লেগেছিল সংবিধানটা তৈরি করতে। তো মার্কিন যুক্তরাষ্ট্র ১৭৮৯ সালে সংবিধান তারা কার্যকর করলো। এই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানটা গুরুত্বপূর্ণ। আমি এর আগে আপনাদেরকে মৌলিক অধিকারটা পড়িয়েছিলাম। তো এই মৌলিক অধিকারটা ঠিক নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের অধিকার সম্বলিত যে সমস্ত মানবাধিকার রয়েছে, এই মানবাধিকারগুলি সংবিধানে এখানে বিল অফ রাইটস নামে পরিচিতি লাভ করেছে। বিল অফ রাইটস মানে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের যে মানবাধিকার, এই মানবাধিকারগুলিকে বলা হচ্ছে বিল অফ রাইটস, যেটা সংবিধানে ওই মানবাধিকার যেগুলো উল্লেখ রয়েছে। 89 সাল থেকে যখন সংবিধানটা কার্যকর হলো, তখনই মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রেসিডেন্সিয়াল ব্যাপারটি চলে আসলো। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ১৭৮৯ সাল থেকে শুরু করে সর্বশেষ নির্বাচন হয়ে গেল ২০২০ সাল পর্যন্ত। এখন আপনাদের কাছে আমার কোশ্চিন যে মার্কিন যুক্তরাষ্ট্রে ১৭৮৯ থেকে ২০২০ সাল পর্যন্ত কতটি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? কতটি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আপনারা লিখে জানান যে ১৭৮৯ থেকে ২০২০ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে কতটি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কত? কে লিখছে? মাহমুদুল হাসান ৪৬, ময়নুল হাসান ৪৬, আর কেউ? ফাজিলাতুন্নেসা ৪৬, ইউসুফ মোহাম্মদ ৪৬, আফরোজা, দেখি তো কতজন? আফরোজা, ফিরোজ আহমেদ আকাশ, জেসমিন তমা, আর কেউ? ডাক্তার আন্না, ভুল করে ফেললা। আন্নার কাছে তো সঠিক অ্যান্সারটি চেয়েছিলাম। আন্না, আপনি রিভাইজ করেন। মেহেদি হাসান, সানজিদা, আফরোজা ৫৮, আফরোজা একটু কমে গেছে, মাহফুজুর রহমান, আবির। আচ্ছা, আপনাদের অনেক দিয়েছেন, তো এর মধ্যে সঠিক অ্যান্সারটি 59 বা 59তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আপনারা সবাই ভাবছেন যে জো বাইডেন 46তম প্রেসিডেন্ট হয়েছে, তো তাহলে নির্বাচনও নিশ্চয় 46টাই হয়েছে। ফ্যাক্ট হচ্ছে এই জায়গাতেই। আপনারা যারা 59তম লিখেছেন তাদের সবাইকে কংগ্রেচুলেশনস, আর যারা 46তম লিখেছেন তাদের তো ধন্যবাদ দিতে পারছি না। আপনারা ফ্যাক্টটা বুঝে নেন যে এ পর্যন্ত নির্বাচন হয়েছে 59টি, 59, কিন্তু জো বাইডেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন। 46তম প্রেসিডেন্ট জো বাইডেন। তো এর মধ্যে মূল ব্যাপারটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে 59টি নির্বাচন হয়েছে তার মধ্যে কোনো প্রেসিডেন্ট তিনি 2 মেয়াদে ছিলেন, তো তিনি কিন্তু ওই একই প্রেসিডেন্ট। যেমন ধরুন যে বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের 44তম প্রেসিডেন্ট। বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের 44তম প্রেসিডেন্ট। বারাক ওবামা 2009 সালে তিনি ক্ষমতায় ছিলেন, 2009 থেকে 2014 সাল পর্যন্ত, 13 সাল পর্যন্ত। তো তিনি এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের 44তম প্রেসিডেন্ট।
আবার দেখেন যে তিনি 2013 সাল থেকে 2017 সাল পর্যন্ত আবার তিনি পুনরায় নির্বাচিত হলেন, সেখানেও কিন্তু তিনি 44তম প্রেসিডেন্ট। 9 থেকে 13 পর্যন্ত 44তম, আবার 13 থেকে 17 পর্যন্ত 44তম। ব্যক্তি কিন্তু একটাই। এর আগে বিল ক্লিন্টন, তিনি 1992 সাল থেকে 1996 পর্যন্ত 42তম প্রেসিডেন্ট, আবার 96 থেকে 2000 পর্যন্ত 42তম প্রেসিডেন্ট। ব্যক্তি কিন্তু একটাই। তো এইরকমভাবে নির্বাচন হয়েছে 59টি, কিন্তু একই ব্যক্তি তিনি 2 মেয়াদে ক্ষমতায় থাকার কারণে আবার একজন প্রেসিডেন্ট তিনি 3 মেয়াদে ক্ষমতায় ছিলেন, যার পরিপ্রেক্ষিতে তিনি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট। এখন আপনাদের কাছে আমার আরেকটা কোশ্চিন, যে জো বাইডেন যুক্তরাষ্ট্রের কততম ব্যক্তি হিসাবে প্রেসিডেন্ট? জো বাইডেন যুক্তরাষ্ট্রের কততম ব্যক্তি হিসেবে প্রেসিডেন্ট? তার মানে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত কতজন ব্যক্তি প্রেসিডেন্ট হয়েছেন? আরও সহজভাবে বললে, কোশ্চিনটা আবার শোনেন, যে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত কতজন ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন? এই কোশ্চিনের অ্যান্সার যে যে দিবেন তাকে বিসিএস প্রিলির সার্টিফিকেট দেওয়া হবে। রিটেনের জন্য প্রস্তুতি নেন। জো বাইডেন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত কতজন ব্যক্তি প্রেসিডেন্ট হয়েছেন? একাধিক বা নির্বাচিত হয়েছেন অনেকেই। আফরোজা 46, কমলেশ সরকার। আমি সঠিক অ্যান্সার কিন্তু এখনও পাচ্ছি না। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত কতজন ব্যক্তি প্রেসিডেন্ট হয়েছেন? বিসিএস এর কোশ্চিন কিন্তু আহামরি কঠিন কিছু থাকে না, খুব সহজ কোশ্চিন থাকে, কিন্তু সামান্য একটু প্যাচ লাগিয়ে দেয়, ওই প্যাচটাই ধরতে পারে না। সঠিক অ্যান্সার এখনো হলো না। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত কতজন ব্যক্তি প্রেসিডেন্ট হয়েছেন? যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত 45 জন ব্যক্তি প্রেসিডেন্ট হয়েছেন। বিষয়টা একটু আশ্চর্য মনে হচ্ছে। এ পর্যন্ত 45 জন ব্যক্তি প্রেসিডেন্ট হয়েছেন। কিভাবে? যুক্তরাষ্ট্রের 22তম প্রেসিডেন্ট ছিলেন গ্রেভার ক্লিভল্যান্ড। যুক্তরাষ্ট্রের 22তম প্রেসিডেন্ট গ্রেভার, ভালো মতন বোঝেন। 23তমতে এসে অন্যজন ব্যক্তি প্রেসিডেন্ট হয়েছেন, গ্রেভার নয়। এরপরে 24তমতে এসে আবার গ্রেভার প্রেসিডেন্ট হয়েছেন। তাহলে গ্রেভার 22তম প্রেসিডেন্ট, আবার 24তম প্রেসিডেন্ট। এই গ্রেভার বাদে বাকি যে প্রেসিডেন্টগুলি 2 মেয়াদে হয়েছে তারা সব পরপর হয়েছে। বিল ক্লিন্টন 2 বার হয়েছে, জর্জ বুশ 2 বার হয়েছে, এরপরে কি বলে বারাক ওবামা 2 বার হয়েছে। এরকম প্রেসিডেন্টগুলি সব পরপর হয়েছে। তো এখন বারাক ওবামার ক্ষেত্রে তিনি 44তম, আবার তিনি 44তম। 9 থেকে 13, আবার 13 থেকে 17, এখানে 44তম। কিন্তু গ্রেভারের ক্ষেত্রে সেটা ভিন্ন। 22তম প্রেসিডেন্ট গ্রেভার, আবার 24তম প্রেসিডেন্ট গ্রেভার। এই জন্য জো বাইডেন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট। এখন আপনারা বোঝেন যে 59, 46 এবং 45 বিসিএসে আহামরি কিছু পড়ানো লাগবে না, আপনাদের ধরিয়ে দিই আমি যে কোন জায়গাতে প্রবলেমটা হতে পারে। এই 3টা সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত নির্বাচন হয়েছে মোট হচ্ছে 59টি। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট জো বাইডেন, তিনি 46তম প্রেসিডেন্ট। কারণ কি, যে একই ব্যক্তি 2 বার বা 3 মেয়াদে ক্ষমতায় ছিল, এই জন্য তিনি 46তম প্রেসিডেন্ট। আর জো বাইডেন ব্যক্তি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট। তার কারণ যে জন গ্রেভার তিনি 22তম প্রেসিডেন্ট,
আবার 24তম প্রেসিডেন্ট। এই জন্য তম হিসাবে 46 আর ব্যক্তি হিসাবে 45। আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন এই 45 জন ব্যক্তি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছে, তার মধ্য থেকে আমাদের চাকরির পরীক্ষাতে 8-9 জন প্রেসিডেন্ট সম্পর্কে প্রায়ই কোশ্চিন আসে। শুধু বিসিএস নয়, অন্যান্য চাকরির পরীক্ষাতেও আমরা এদের সম্পর্কে কোশ্চিন পাই। এখন ওই প্রেসিডেন্টগুলির থেকে কোন টাইপের কোশ্চিন আমাদের আসতে পারে? যেহেতু এবার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে, মানে জো বাইডেন থেকেই যে কোশ্চিন আসবে তা কিন্তু নয়। সবাই শুধু জো বাইডেনকে নিয়েই ঘষা মাজা করবে, দেখা যাবে যে অন্য প্রেসিডেন্ট থেকে কোশ্চিন এসেছে। মানে টপিক হচ্ছে প্রেসিডেন্ট, কিন্তু টপিক জো বাইডেন নয়, এখান থেকে অন্য প্রেসিডেন্ট থেকেও কোশ্চিন আসতে পারে। তো এখন মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রেসিডেন্টগণ, গুরুত্বপূর্ণ প্রেসিডেন্টগণ। প্রথমে 1 নম্বরে আসি আমরা, জর্জ প্রথম ইয়ার দিয়ে লিখি, 1 নম্বর দিয়ে প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। তিনি ক্ষমতায় ছিলেন 1789 থেকে 1797। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর, আপনারা তো সবাই এটা জানেন। তো 89 থেকে 97, তার মানে 2 মেয়াদে তিনি ক্ষমতায় ছিলেন। চাকরির পরীক্ষাতে সময়কালটা হয়তো আসবে না, কিন্তু আপনি একজন প্রেসিডেন্ট সম্পর্কে জানার জন্য সময়কালটা খুব গুরুত্বপূর্ণ। আপনার যদি সময়কালটা জানা থাকে তো ওই প্রেসিডেন্ট সম্পর্কে আপনার মনে থাকবে, আর সময়কালটা জানা না থাকলে আপনি বুঝতে পারবেন না যে কোন সময়কাল তিনি প্রেসিডেন্ট। তো জর্জ ওয়াশিংটন থেকে কোন টাইপের কোশ্চিন আসতে পারে? তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষক, এরপরে যুক্তরাষ্ট্রের জাতির জনক। আমাদের বাংলাদেশে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এখানে হচ্ছে জর্জ ওয়াশিংটন। আরেকটা কোশ্চিন বিসিএস এর রিটেন পরীক্ষাতে এসেছিল এবং ভাইভাতে জিজ্ঞাসা করে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তুলনা করা যায় বিশ্বের এইরকম একজন নেতার নাম বলুন। তো এই কথা বললেই আমরা এই জর্জ ওয়াশিংটনের সঙ্গে কথা বলতে পারি। মানে বঙ্গবন্ধুর সঙ্গে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বের অনেকটা মিল রয়েছে। কেমন? দেখেন যে জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের লোকজনকে সে ঐক্যবদ্ধ করে সে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। এরপরে সে নেতৃত্ব দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতাটা লাভ করলো। এরপরে সে প্রেসিডেন্ট হলো, মানে ফাউন্ডার প্রেসিডেন্ট হলো। অনুরূপভাবে বঙ্গবন্ধুর ক্ষেত্রেও ঠিক তাই। অর্থাৎ বঙ্গবন্ধুর সঙ্গে তুলনীয় এরকম কোনো নেতার কথা বললে এক বাক্যে চলে আসবে জর্জ ওয়াশিংটন। তো বিসিএস এর রিটেন পরীক্ষাতে কোশ্চিন ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তুলনা করে বিশ্বের 2 জন নেতা সম্পর্কে লিখুন। তো আপনি কয়েকজনের কথা বলতে পারেন, জর্জ ওয়াশিংটন হতে পারে, এরপরে ঘানার ডক্টর নক্রুমা হতে পারে, এরপরে মিশরের জামাল আব্দুল নাসের হতে পারে, ভারতের জওহরলাল নেহরু হতে পারে, ইন্দোনেশিয়ার ডক্টর আহমেদ সুকর্ণ। এগুলো কিন্তু সব বঙ্গবন্ধুর সমসাময়িক নেতৃত্ব, যার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধুর সঙ্গে তুলনীয় নেতার কথা বললে মূলত সবচেয়ে বেশি সিমিলারিটি পাই জর্জ ওয়াশিংটন এবং ডক্টর কাউমে নক্রুমা, ঘানার যে নেতা। 2, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রেসিডেন্ট জন অ্যাডামস, 1797 থেকে 1801, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রেসিডেন্ট।
এটা মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের বসবাসের জন্য যে বাসভবন হোয়াইট হাউস, হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম প্রেসিডেন্ট। মানে হোয়াইট হাউস এটা নির্মাণ কাজটা শুরু হয় জর্জ ওয়াশিংটনের সময়ে, কিন্তু জর্জ ওয়াশিংটন সে সময়ে বসবাস করেননি। যখন নির্মাণটা কমপ্লিট হয় সে সময় প্রথম বসবাসকারী প্রেসিডেন্ট হচ্ছে জন অ্যাডামস। তিনি কিন্তু দ্বিতীয় প্রেসিডেন্ট, কিন্তু বসবাসকারী প্রথম প্রেসিডেন্ট এটা। তৃতীয় প্রেসিডেন্ট টমাস জেফারসন, 1801 থেকে 1809। তিনি 2 মেয়াদে ক্ষমতায় ছিলেন, তৃতীয় প্রেসিডেন্ট টমাস জেফারসন। টমাস জেফারসনের সময় গুরুত্বপূর্ণ বিষয় যে পৃথিবীতে সর্বপ্রথম রাজনৈতিক দলের উদ্ভবটা ঘটে। রাজনৈতিক দল ব্রিটেনেও ছিল, কিন্তু এই রাজনৈতিক দলের মাধ্যমে যে নির্বাচনী ব্যবস্থা, সেই নির্বাচনী ব্যবস্থাটা চালু করেছিলেন টমাস জেফারসন। এটা যে দলীয় আগে একজন ব্যক্তি ভোটে দাঁড়াতো, সেই ব্যক্তিকে ভোট দিত, আর টমাস জেফারসন বললেন যে না, এখন থেকে ওই ব্যক্তি দলের অধীনে নির্বাচন করবে, দলকে ভোট দিবে। এটা তো দলীয় ভিত্তিতে প্রেসিডেন্ট নির্বাচন টমাস জেফারসন। আরেকটা হচ্ছে যে যখন যে দল ক্ষমতায় যাবে তখন সে তার দলীয় ভিত্তিতে কিছু ব্যক্তিকে সরকারিভাবে নিয়োগ দেওয়া হবে, যেটাকে বলা হতো স্পয়েল সিস্টেম। এটা একটা ইন্টারনাল ব্যাপার। স্পয়েল সিস্টেমের চালুটাও করেছিল এই টমাস জেফারসন। 4 চতুর্থ প্রেসিডেন্ট জন ম্যাডিসন, 1809 থেকে 1817, যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণেতা। টমাস জেফারসনেরও ভূমিকা ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের যে সংবিধান রচনা করা হয়েছিল এই সংবিধানের প্রণেতা হচ্ছে জন ম্যাডিসন। এটা যদিও সংবিধান তৈরি হয়েছিল 1787 সালের দিকে, কিন্তু ওই সময়ে তার ভূমিকাটা ছিল, পরবর্তীতে সে প্রেসিডেন্ট হয়েছিল। জন ম্যাডিসন কিন্তু জন অ্যাডামসের পুত্র, তার মানে বাপ বেটা। এখানে জন অ্যাডামসের পুত্র হচ্ছে জন ম্যাডিসন এবং যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণেতা। 5 পঞ্চম প্রেসিডেন্ট জেমস মনরো, 1817 থেকে 1825। তার অন্যতম বিষয় 1823 সালে তিনি মনরো ডক্ট্রিন ঘোষণা করেন। এই মনরো ডক্ট্রিন এটা প্রিলি এবং রিটেন দুইটার জন্যই গুরুত্বপূর্ণ। এটা রিটেনে কোনো কোশ্চিন দিতে পারে, ছোট কোশ্চিন বা টিকা আকারে আসতে পারে। এখন মনরো ডক্ট্রিন দেখেন যে জেমস মনরো সে প্রথম মেয়াদ শেষ করে দ্বিতীয় মেয়াদে সে ক্ষমতায় আসলো। এসে পরবর্তীতে 1823 সালে তিনি ঘোষণা করলেন যে এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের কোনো ব্যাপারে হস্তক্ষেপ করবে না। পক্ষান্তরে ইউরোপে যেন আমেরিকা ভূখণ্ডের কোনো বিষয়ে নাক গলাইতে না আসে। যদি ইউরোপ কোনো বিষয়ে নাক গলাইতে আসে তাহলে ইউরোপকে সমুচিত শিক্ষা দেওয়া হবে। তো এই যে ঘোষণা, ইউরোপের লোকজন তখন নড়ে চড়ে বসলো যে বলে কি, যে আমেরিকাকে মানুষ করলাম আমরা, শিক্ষা দিলাম আমরা, আর সেই আমেরিকা আমাদেরকে থ্রেট করে। তার মানে সবাই ধরে নিল যে যুক্তরাষ্ট্রের কিছু রয়েছে, তার পাওয়ার রয়েছে। এই মনরো ডক্ট্রিনের মাধ্যমে ওয়ার্ল্ড পলিটিক্সে মার্কিন যুক্তরাষ্ট্রের আগমন ঘটে, যার পরিপ্রেক্ষিতে মনরো ডক্ট্রিনটা এটা খুব গুরুত্বপূর্ণ। মানে নিজেদেরকে সংরক্ষণ করে পরবর্তীতে ঝাঁপিয়ে পড়া। এই জন্য মনরো ডক্ট্রিনটা এখানে গুরুত্বপূর্ণ, যেটা জেমস মনরো 1823 সালে, তার মানে ইউরোপের রাজনীতিতে হস্তক্ষেপ না করা এবং ইউরোপও যাতে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো হস্তক্ষেপ করতে না পারে, সেটাই হচ্ছে মনরো ডক্ট্রিন। আমরা একটু জাম করব। এরপরে যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট
জন আব্রাহাম লিঙ্কন 1861 থেকে 1865 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। আব্রাহাম লিঙ্কনের সময়কার গুরুত্বপূর্ণ ঘটনা কোনগুলো ছিল? মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা গৃহযুদ্ধ চলেছিল 1861 থেকে 1865 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ চলেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের দুইটা এলাকা, উত্তর দক্ষিণ, তার মানে যুক্তরাষ্ট্রের উপরের দিকে ছিল 13টা প্রদেশ অঙ্গরাজ্য, আর নিচের দিকে ছিল 11টা অঙ্গরাজ্য। ওই সময় 23টা অঙ্গরাজ্য, এখন তো 50টা হয়ে গেছে। তো এই 23টা অঙ্গরাজ্যের মধ্যে গৃহ বিবাদ শুরু হয়েছিল। উপরের এরা এদেরকে মানত না, এরা ওদেরকে ইগনোর করত, এই নিয়ে দ্বন্দ্ব এই পুরা সময়কালটাই সেই গৃহযুদ্ধের মধ্যে কাটিয়েছিল, যেটা আব্রাহাম লিঙ্কনের সময়। এবং তিনি ওই যে গ্যাটিসবার্গের সেই বিখ্যাত ভাষণ অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল যেটাকে বলা হচ্ছে, ওই গ্যাটিসবার্গের বিখ্যাত ভাষণ, যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসাবে এখন পর্যন্ত পরিগণিত এটা, তো সেই ভাষণের মাধ্যমে আব্রাহাম লিঙ্কন এই যুদ্ধটা থামাতে সক্ষম হয়েছিলেন। 1863 সালে যুক্তরাষ্ট্রের যে দাস প্রথা, অর্থাৎ কৃতদাস প্রথা, আফ্রিকার থেকে কালো মানুষদেরকে কিনে নিয়ে গিয়ে যুক্তরাষ্ট্রে বিক্রি করা হতো এবং তাদেরকে দাসের মতো ব্যবহার করা হতো। তো এই সমস্ত না, সব প্রেসিডেন্ট সম্পর্কে পড়ার দরকার নেই, আমি মূলত যে নামগুলি দিয়ে দিচ্ছি শুধুমাত্র সেগুলো পড়লে পারেই যথেষ্ট। 1863 সালে দাস প্রথাটা উচ্ছেদ করেছিল এই জন আব্রাহাম লিঙ্কন। 7 যুক্তরাষ্ট্রের 28তম প্রেসিডেন্ট উড্রো উইলসন। উড্রো উইলসন 1913 থেকে 1921 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। উড্রো উইলসনের সময়ে প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময়কার প্রেসিডেন্ট। তার আরেকটা গুরুত্বপূর্ণ যে 1918 সালে তিনি 14 দফা ঘোষণা করেন, যেটা 37তম BCS এসেছিল। যখন প্রথম বিশ্বযুদ্ধ চলে, তো 18 সালের তো নভেম্বরের দিকে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, কিন্তু 1918 সালের জানুয়ারি মাসে মার্কিন কংগ্রেসে তিনি এই 14 দফা উপস্থাপন করেন। 14 দফাটা হচ্ছে পৃথিবীতে শান্তি স্থাপনের লক্ষ্যে যে তিনি 14টা দফা দিলেন যে এই কাজগুলি করতে হবে। তো 14 দফার 14তম দফায় তিনি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিপুঞ্জ গঠনের কথা বলেন। জাতিপুঞ্জ গঠনের কথা বলেছিলেন, যেটা আমাদের 37তম BCS-এ কোশ্চিনটা এসেছিল যে 14 দফার কততম দফায় জাতিপুঞ্জ গঠনের কথা বলা হয়েছে। তো 14 দফার 14তম দফায় জাতিপুঞ্জ গঠনের কথা বলা হয়। এই ঘোষণার পরে 19 সালে জাতিপুঞ্জ এবং 20 সাল থেকে জাতিপুঞ্জর কার্যক্রমটা শুরু হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে উড্রো উইলসনের এটা গুরুত্বপূর্ণ। 32তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডেলেনো রুজভেল্ট, যেটাকে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট আমরা বলে থাকি। ফ্রাঙ্কলিন ডেলেনো রুজভেল্ট
1933 থেকে 1945 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। ফ্রাঙ্কলিন ডেলানো রুজভেল্ট তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচাইতে বেশি সময় ক্ষমতায় থাকাকারী প্রেসিডেন্ট। তিনি দীর্ঘ 12 বছর ক্ষমতায় ছিলেন। তিনি তিনবার প্রেসিডেন্ট ছিলেন এবং চতুর্থবারের জন্য নির্বাচিত হয়েছিলেন। চতুর্থবারের জন্য তিনি নির্বাচিত হয়েছিলেন। এখন আপনারা একটু বুঝবেন যে যুক্তরাষ্ট্রে যে 45 জন ব্যক্তি প্রেসিডেন্ট হয়েছে তার মধ্যে কোনো ব্যক্তি 3 বার কিন্তু ক্ষমতায় নেই, 2 বার সর্বোচ্চ রয়েছে, কিন্তু একমাত্র ফ্রাঙ্কলিন ডেলানো রুজভেল্ট তিনি 3 বার ক্ষমতায় ছিলেন। জানা আছে আপনাদের যে কেন তিনি 3 বার ক্ষমতায় থেকে চতুর্থবারের জন্য তিনি নির্বাচিত হয়েছিলেন। মূল ব্যাপারটা হচ্ছে যে ফ্রাঙ্কলিন রুজভেল্ট তিনি অত্যাধিক জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন। তার পরিপ্রেক্ষিতে যতবার নির্বাচন হয় তিনি নির্বাচনে দাঁড়ান এবং তিনি জয়লাভ করেন। ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে কোনো নিয়ম ছিল না যে একজন ব্যক্তি কতবার প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন। এখন যেমন একজন ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদে প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু ওই সময়ে কোনো নিয়ম ছিল না, যার পরিপ্রেক্ষিতে এই ফ্রাঙ্কলিন রুজভেল্ট তিনি এই 4 বার নির্বাচন করেছিলেন। পরবর্তীতে 1952 সালে হ্যারি এস ট্রুম্যান তিনি তখন নিয়ম করলেন, সংবিধানটা পরিবর্তন করলেন যে একজন ব্যক্তি 2 বারের বেশি প্রেসিডেন্ট থাকতে পারবেন না। তাদের যে প্রথম প্রেসিডেন্ট ছিল জর্জ ওয়াশিংটন, তিনি 2 মেয়াদে ক্ষমতায় ছিলেন। তো ওই প্রথম প্রেসিডেন্টের প্রতি সম্মান জানিয়ে তিনি বললেন যে এখন থেকে একজন ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদে প্রেসিডেন্ট থাকতে পারবেন। তার মানে 1789 থেকে 1952 সাল পর্যন্ত কোনো নিয়ম ছিল না, আর 1952 সাল থেকে এখন 2 বারের বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারবেন না। এই নিয়মটা এখন কার্যকর রয়েছে। যেমন বাংলাদেশ সংবিধানেও কিন্তু বলা নাই যে একজন ব্যক্তি কতবার প্রেসিডেন্ট হতে পারবেন, যার পরিপ্রেক্ষিতে একজন ব্যক্তি একাধিকবার প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু প্রেসিডেন্টের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা রয়েছে যে বাংলাদেশে একজন ব্যক্তি 2 বারের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না, যেটা যে আপনাদের গত আগের ক্লাসে মানে 3 নম্বর ক্লাসে পড়িয়েছিলাম। আচ্ছা, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট নয় 33তম প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান 1945 থেকে 1953 পর্যন্ত। এই হ্যারি এস ট্রুম্যান তিনি হচ্ছে একমাত্র ব্যক্তি যিনি ভোট ছাড়াই প্রেসিডেন্ট হয়েছিলেন। ভোট ছাড়া কেমন, যে রুজভেল্ট তিনি যেহেতু রিপাবলিকান দলের প্রার্থী ছিলেন, তো এই রুজভেল্ট তিনি 1945 সালের এপ্রিল মাসে নির্বাচন হলো, নির্বাচনে তিনি জয়লাভ করলেন। তো নির্বাচন করার পরে তিনি প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার আগ দিয়েই তিনি মারা গিয়েছিলেন। তো যেহেতু দলের ভিত্তিতে তিনি প্রেসিডেন্ট হয়েছেন, সুতরাং পরবর্তীতে রুজভেল্ট মারা যাওয়ার পরে তখন হ্যারি এস ট্রুম্যানকে নেতা নির্বাচন করা হলো। সুতরাং হ্যারি এস ট্রুম্যান তখন রিপাবলিকানদের পক্ষ থেকে তিনি তখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন। তো পরবর্তীতে আবার তার প্রথম মেয়াদ শেষ হওয়ার পরে দ্বিতীয় মেয়াদে আবার ভোটের মাধ্যমে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, কিন্তু প্রথমবার তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন ভোট ছাড়াই। যেহেতু ওই দল আগে নির্বাচিত হয়েছিল, এই জন্য সে সেখানে প্রেসিডেন্ট হয়েছিলেন। হ্যারি এস ট্রুম্যান দুর্ধর্ষ ব্যক্তি ছিলেন, যে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোমা বর্ষণ সেটা মূলত তার নির্দেশেই হয়েছিল। এই জন্য তিনি পৃথিবীতে কুখ্যাত বলুন আর বিখ্যাত বলুন হয়ে আছে। এবং তিনি সংবিধান চেঞ্জ করে ওই যে 2 মেয়াদের বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারবেন না, 1952 সালে যে সংবিধানটা চেঞ্জ করেছিল। 10 যুক্তরাষ্ট্রের 37তম প্রেসিডেন্ট রিচার্ড মিলহাউস
নিক্সন, রিচার্ড মিলহাউস নিক্সন 1969 থেকে 1974 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এটা কি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন এই নিক্সন। সময়কালটা দেখে আপনি বুঝতে পারছেন যে 1971 সালে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ চলে সেই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছে নিক্সন। এইটা গুরুত্বপূর্ণ এই কারণে যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের অপোজিশন যে পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল, যার পরিপ্রেক্ষিতে এই নামটা এখানে গুরুত্বপূর্ণ, যেটা বিসিএসেও এসেছিল। রিচার্ড নিক্সনের নামের সঙ্গে আরেকটা বিষয় জড়িত, ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি। এখন ওয়াটার গেটটা কি? এইটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিখ্যাত বিল্ডিং, একটা বিল্ডিংয়ের নাম হচ্ছে ওয়াটার গেট। এই ঘটনাটা আপনারা শুনবেন একটু। 1969 সালের পরে অর্থাৎ 1973 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন হলো, 1973 সালে। তো ওই নির্বাচনে রিচার্ড নিক্সন রিপাবলিকান দলের ক্যান্ডিডেট হিসেবে দাঁড়ালো। আর অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি তারা এই ওয়াটার গেট নামক বিল্ডিংয়ে তাদের নির্বাচনী অফিস তারা স্থাপন করলেন। তো এই ওয়াটার গেট বিল্ডিংয়ে ওই নির্বাচনী অফিস থেকে ডেমোক্রেটিকরা তারা কাজকর্ম চালাইতে লাগলেন। নির্বাচন হয়ে গেল, নির্বাচনে রিপাবলিকানদের পক্ষ থেকে রিচার্ড নিক্সন জয়লাভ করলেন। কেউ কিছু জানতেই পারলো না যে কি ঘটনা ঘটলো। নির্বাচন হয়ে গেল, রিচার্ড নিক্সন প্রেসিডেন্ট হলেন। এরপরে হঠাৎ করে নিউ ইয়র্ক টাইমস, মার্কিন যুক্তরাষ্ট্রের পত্রিকা নিউ ইয়র্ক টাইমসে একটা প্রতিবেদন পেশ করা হলো যে ওয়াটার গেট সম্পর্কিত। তখন ওই প্রতিবেদনে দেখা গেল যে রিপাবলিকানরা ওয়াটার গেট বিল্ডিংয়ে একটা ছোট্ট ইলেকট্রনিক ডিভাইস বসিয়েছিল, বসিয়ে ডেমোক্রেটিকরা কি সমস্ত সলা পরামর্শ করত ওই সমস্ত কথাবার্তাগুলি তারা ওই ডিভাইসের মাধ্যমে রেকর্ড করে তারা শুনতো এবং পরবর্তীতে ওইভাবে তারা নির্বাচনী প্রচারণাটা চালাতো। মানে অপোজিশন কি প্ল্যান করছে সেটা যদি আমি আগেই জেনে ফেলতে পারি তাহলে আমার সেখানে কাজ করাটা সুবিধা হয়। তো এইটা তখন সবাই বলতে লাগলো যে রিচার্ড নিক্সন এই কাজের সঙ্গে জড়িত এবং সে এই অনৈতিক কাজটি করেছে। তখন রিপাবলিকান দলের অনেক ক্যান্ডিডেটও রিচার্ড নিক্সনকে ভর্ৎসনা করতে লাগলো যে রিচার্ড নিক্সন এতটাই খারাপ লোক, অন্যের কথা গোপনে শুনতে চায় বা রেকর্ড করে সেটাকে শোনার চেষ্টা করেছে, এই সেই। রিচার্ড নিক্সন তোপের মুখে পড়ে গেলেন। এই নিয়ে কংগ্রেসে তখন রিচার্ড নিক্সনকে ইমপিচমেন্টের সম্মুখীন করার একটা প্রক্রিয়া শুরু হলো। রিচার্ড নিক্সন বুঝতে পারলেন যে যদি আমার বিরুদ্ধে ইমপিচমেন্ট বা অভিশংসন নিয়ে আসা হয় তো আমি হয়তো এখান থেকে টিকতে নাও পারি। তো ওই ইমপিচমেন্ট আনার আগ দিয়েই রিচার্ড নিক্সন এখান থেকে পদত্যাগ করলেন। তো এই ওয়াটার গেট বিল্ডিংকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছিল বলে এটা ওয়াটার গেট কেলেঙ্কারি নামে পরিচিত। দেখেন যে সে কতটা পার্সোনালি সম্পূর্ণ ব্যক্তি, যে ইমপিচমেন্ট আনেনি, আনার একটা প্রক্রিয়া শুরু করেছে, তাতেই সে পদত্যাগ করেছে। আর ডোনাল্ড ট্রাম্প দেখেন 2 বার ইমপিচমেন্টের সম্মুখীন হলো, তারপরেও কিন্তু সে ক্ষমতা ছাড়তে নারাজ। সে এখন পর্যন্ত মানে ওটাকে মেনে নিচ্ছে না যে সে ক্ষমতার থেকে চলে গেছে। এটা এরপরে 11 নম্বর রয়েছে 39তম প্রেসিডেন্ট জিমি কার্টার, 1977 থেকে 1981। জিমি কার্টার তিনি গুরুত্বপূর্ণ। 1978 সালে ক্যাম্প ডেভিড চুক্তির জন্য, ক্যাম্প ডেভিড চুক্তি কার কার মধ্যে হয়েছিল লিখে জানান তো। ক্যাম্প ডেভিড চুক্তির কারণে তিনি বিখ্যাত হয়ে আছে। ক্যাম্প ডেভিড চুক্তি কার কার মধ্যে হয়েছিল লিখে জানান। এই চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের 39তম প্রেসিডেন্ট জিমি কার্টার। এটা
শুধু এইটা না, এর পরবর্তীতে তিনি আরও কয়েকটা চুক্তির মধ্যস্থতা করেছিলেন। এটা 40তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। রোনাল্ড রিগান 1981 থেকে 1989। কে কে অ্যান্সার দিল? হ্যাঁ, ইজিপ্ট অ্যান্ড ইসরায়েল, মিশর ইসরায়েল। ওকে, মিশর এবং ইসরায়েলের মধ্যে এই ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এটা আমরা পরে আরও পড়াবো বিস্তারিত ক্যাম্প ডেভিড চুক্তি সম্পর্কে, এটা টিকা আকারে আসে। আচ্ছা, রোনাল্ড রিগান, এটার থেকে কি কোশ্চেন হতে পারে যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট যিনি হলিউডের অভিনেতা ছিলেন। তিনি হলিউডের একজন অভিনেতা, সেখান থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন, যেটাকে বলা হয় যে নায়ক কেন প্রেসিডেন্ট, সিনেমার নাম বলতে গেলে। আর আরেকটা গুরুত্বপূর্ণ, স্টার ওয়ার মানে মহাকাশ যুদ্ধ, যেটা তারকা যুদ্ধ যেটাকে বলা হচ্ছে, এই তারকা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন এই রোনাল্ড রিগান। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিফেন্স সিস্টেম, সেটাকে তিনি ক্ষেপণাস্ত্র দিয়ে এটাকে সাজিয়েছিলেন। মানে আকাশে আকাশে যে যুদ্ধটা হওয়ার কথা ছিল, ওটাকে স্টার ওয়ার বা তারকা যুদ্ধ নামে পরিচিত। এই তারকা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন রোনাল্ড রিগান। একজন নায়ক হিসাবে এসে তার দ্বারা এই কাজ সবার কাছে গ্রহণীয় ছিল না। 42তম প্রেসিডেন্ট বিল ক্লিন্টন 1992 থেকে 2000। বাংলাদেশে আগমনকারী একমাত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বাংলাদেশে 1995 সালে এই বিল ক্লিন্টন এসেছিলেন। তিনি এখন পর্যন্ত জীবিত আছেন। আপনারা জানেন কি না যে পৃথিবীতে বক্তব্য দিয়ে সবচাইতে বেশি পরিমাণে আয় করেন এই বিল ক্লিন্টন। তার সম্মানী পাওয়ারটা অনেক বেশি। সে যে কোনো অনুষ্ঠানে গেলে বা যে কোনো জায়গাতে যে বলিষ্ঠ বক্তব্য দেন, যেটাকে মানে সবচেয়ে ডিমান্ডেবল হিসেবে অভিহিত করা হয় এটা। এবং তার বিখ্যাত একটা বই রয়েছে মাই লাইফ। এর আগে যে বারাক ওবামার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হিলারি ক্লিন্টন, তার হাজব্যান্ড এই বিল ক্লিন্টন, মাই লাইফ তার একটা বিখ্যাত বই। 44তম প্রেসিডেন্ট বারাক ওবামা 2009 থেকে 2017। বারাক ওবামা কয়েকটা কারণে বিখ্যাত, আপনারা কম বেশি সবাই পড়েছেন বা আরও পড়বেন। যে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট, আফ্রো আমেরিকান প্রেসিডেন্ট, যার মা না বাবা মুসলমান, বাবা ছিল মুসলমান, এটা কেনিয়ার এখানে। এরপরে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কয়েকটা কারণে বারাক ওবামাটা গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্প, এই পাগল সম্পর্কে আর কী বা বলবো, ওটা বাদ দিয়ে আমরা 46তম প্রেসিডেন্ট জো বাইডেন 2021 থেকে বর্তমান। আমরা 21-এর আগে আরেকটু যাই, 20-1 অর্থাৎ 2021 সালের 20 জানুয়ারি তিনি শপথ নিয়েছেন। নির্বাচন হয়েছে কিন্তু নভেম্বর মাসে 4 তারিখে, কিন্তু তিনি শপথ নিয়েছেন 20 তারিখে 2021 সালের। এখন পর্যন্ত বর্তমান জো বাইডেন যুক্তরাষ্ট্রের সবচাইতে বয়স্ক প্রেসিডেন্ট। এটা আগে ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তিনি 70 বছর বয়সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন। আর জো বাইডেন আবার তার সাথে বেশি। যেই দিন তিনি শপথ নেন সেই দিন তার বয়স 78 বছর 2 মাস 1 দিন, অর্থাৎ 78 বছর বয়সে জো বাইডেন এখানে তিনি প্রেসিডেন্ট হয়েছেন।
তো তার সম্পর্কে তো তথ্য এসেই যাচ্ছে একের পর এক, আপনারা এটাকে আপগ্রেডে রাখবেন। এটা আমি জাস্ট শুধু ধরিয়ে দিলাম এখান থেকে। তিনি এসেই 20 তারিখে তিনি 15টি নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন, 21 তারিখে আরও 10টি, তার মানে 25টি নির্বাহী আদেশে তিনি স্বাক্ষর করেছেন 2 দিনের মধ্যে, যেটা সর্বোচ্চ। নির্বাহী আদেশ বলতে যে আগেকার প্রেসিডেন্ট যে কাজগুলি করে গিয়েছিলেন, যেমন ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তির থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছিলেন, তো বাইডেন এসে ওটাকে বাতিল করে দিলেন যে না, প্যারিস জলবায়ু চুক্তিটা থাকবে। এইরকম সে কিছু কাজকর্ম করেছে। তো এবং এ পর্যন্ত সবচাইতে বেশি সংখ্যক নির্বাহী আদেশে শপথ নেওয়ার দিন স্বাক্ষর করেছেন এই জো বাইডেন, 15টি একদিনে ক্ষমতা শপথ নিয়েই। আচ্ছা, যেহেতু আমাদের শুধু মার্কিন যুক্তরাষ্ট্র পড়াইতে সময় চলে যাচ্ছে, তো আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে আরও কিছু দেখবেন। তো মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ক্ষেত্রে আপনাদের অনেকের কাছে বিষয়টা ক্লিয়ার নয়। ইলেকট্রাল ভোট, যেটা ইলেকট্রাল ভোট বলতে আসলে কি বোঝায়, যেটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইলেকটোরাল ভোট, এটাকে আমি যদি এক বাক্যে বলি, যুক্তরাষ্ট্রের নির্বাচক মণ্ডলী। সহজ বাক্য, যুক্তরাষ্ট্রের নির্বাচক মণ্ডলীকে বলা হচ্ছে ইলেকট্রাল ভোট। এটা কেমন? মার্কিন যুক্তরাষ্ট্রের ওখানে মোট 50টি অঙ্গরাজ্য রয়েছে। তো এক একটা অঙ্গরাজ্যের জনসংখ্যার ভিত্তিতে সেখানে এই ইলেকট্রাল ভোট নির্ধারণ করা আছে। যেমন ধরুন যে বাংলাদেশে যে 64টা জেলা আছে, সকল জেলায় কিন্তু একই সংখ্যক সংসদীয় আসন নয়। যেমন কুষ্টিয়াতে 4টা সংসদীয় আসন, মেহেরপুরে 2টা সংসদীয় আসন। কুষ্টিয়াতে জনসংখ্যা বেশি আর মেহেরপুরে জনসংখ্যা কম, এই জন্য জনসংখ্যার ভিত্তিতে বা আয়তনের ভিত্তিতে সংসদীয় আসনটা নির্ধারণ করা হয়েছে। অনুরূপভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে যে 50টি অঙ্গরাজ্য রয়েছে এবং একটা ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, যেটা হচ্ছে ওয়াশিংটনের, এটা এই ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, এইটা দিয়ে মোট মার্কিন যুক্তরাষ্ট্রে 538টি ইলেকট্রাল ভোট রয়েছে জনসংখ্যার ভিত্তিতে। সবচেয়ে বেশি সংখ্যক ইলেকট্রাল ভোট রয়েছে ক্যালিফোর্নিয়াতে, সেখানে জনসংখ্যার পরিমাণটা বেশি, এই জন্য সেখানে বেশি রয়েছে। আবার রোডস অ্যান্ড আইল্যান্ড সেখানে কম রয়েছে। এখন দেখা যাচ্ছে যে কোনো অঙ্গরাজ্যে হয়তোবা 70টি ইলেকট্রাল ভোট রয়েছে, কোনো অঙ্গরাজ্যে 3টা ইলেকট্রাল ভোট রয়েছে। মানে যে ধরুন যে টেক্সাসে হয়তোবা এখানে 10টা ইলেকট্রাল ভোট রয়েছে, আমি একটা এক্সাম্পল ধরছি। তো এই টেক্সাস অঙ্গরাজ্যে যতগুলা ভোট পড়েছে, ধরুন যে ডেমোক্রেটিক তারা এখানে হয়তোবা ভোট পেয়েছে 10 লাখ ডেমোক্রেটিক ভোট পেয়েছে, আর রিপাবলিকান তারা ভোট পেয়েছে হয়তোবা 12 লাখ। এখন এই টোটাল ভোট যোগ করে এখানে ডেমোক্রেটিক 10 লাখ আর রিপাবলিকান পেল 12 লাখ। এখন টেক্সাসে আমার ইলেকট্রাল ভোট রয়েছে 10টি। এখন এখানে এই রিপাবলিকানরা এরা 10টি ইলেকট্রাল ভোট পেয়ে যাবে। আমি আবার বলছি, দেখেন যে টোটাল টেক্সাস অঙ্গরাজ্যে ধরুন ডেমোক্রেটিকরা 10 লাখ ভোট পেয়েছে, রিপাবলিকানরা পেয়েছে 12 লাখ। তো যে দল বেশি ভোট পাবে ওই অঙ্গরাজ্যের জন্য যে কয়টা ইলেকট্রাল ভোট নির্ধারিত আছে সেই কয়টা ভোট সে পেয়ে যাবে। তার মানে এখানকার 10টি ইলেকট্রাল ভোট, এই 10টি ইলেকট্রাল ভোট এই রিপাবলিকানরা পেয়ে যাবে। এই হচ্ছে ইলেকট্রাল ভোট, তার মানে নির্বাচক মণ্ডলী। তো টোটাল মার্কিন যুক্তরাষ্ট্রে 578টি ইলেকট্রাল ভোট রয়েছে। তো এই নির্বাচনে জো বাইডেন সে 306টি ইলেকট্রাল ভোট পেয়ে সে নির্বাচিত হয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য
দরকার 270টি ইলেকট্রাল ভোট, অনেক বেশি পেয়েছে এটা। একটা জিনিস দেখেন যে এখানে ডেমোক্রেটিকের এখানে কোনো ইলেকট্রাল ভোট এলো না, কিন্তু এমনও হয়েছে যে হয়তোবা রিপাবলিকানরা ভোট বেশি পেয়েছে, ডেমোক্রেটিকরা ভোট কম পেয়েছে, তারপরেও ডেমোক্রেটিকরা তারা সরকার গঠন করবে। এরকম ঘটনা কয়েকবার ঘটেছে বাংলাদেশে। যেমন 1991 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে, ওই সময় আওয়ামী লীগ পরাজিত হয়। তো বিএনপি ওই সময় জয়লাভ করলেও বিএনপি এর ভোটের পরিমাণ কিন্তু কম ছিল, আর আওয়ামী লীগের ভোটের পরিমাণটা বেশি ছিল। তো এই সংসদীয় আসন যে সিট বেশি পেয়েছে বিএনপি সরকার গঠন করেছে, আর সিট কম পেয়েছে কিন্তু ভোট বেশি পেয়েছে, তো এখান থেকে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারেনি। দেখা যাচ্ছে গোপালগঞ্জে হয়তোবা 5 লাখ ভোট আছে, হয়তোবা 4,90,000ই আওয়ামী লীগ পেয়েছে এটা। আবার বগুড়াতে দেখা যাচ্ছে যে 3 লাখ ভোট রয়েছে, হয়তোবা এখানে 1,70,000 বিএনপি পেয়েছে আর 1,30,000 হয়তোবা আওয়ামী লীগ পেয়েছে, মানে কাছাকাছি। তো এইভাবে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের ভোট রয়েছে কিন্তু বিএনপির ভোট নাই। এটা এই এভারেজে সিট সংখ্যা বেশি পেয়ে আবার ওরা ওখান থেকে উইনার হয়ে গেছে। তো এখানকার ব্যাপারটাও ঠিক তাই। আপনারা মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে আরও বিস্তারিত পড়বেন এখান থেকে। আরেকটা জিনিস না বলেই পারছি না যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্টের তার মেয়াদ হচ্ছে 4 বছর। আবার যে ভাইস প্রেসিডেন্ট তার মেয়াদও 4 বছর। আমাদের বাংলাদেশে কিন্তু 5 বছর প্রধানমন্ত্রীর, আর এখানে হচ্ছে 4 বছর 4 বছর করে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে কংগ্রেস যেটাকে বলা হচ্ছে, এর মধ্যে নিম্ন কক্ষ আর উচ্চ কক্ষ। নিম্ন কক্ষ যেটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, যেটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, এখানে সংখ্যা হচ্ছে 435। আর যেটা উচ্চ কক্ষ এটাকে বলা হচ্ছে সিনেট, এখানে সংখ্যাটা হচ্ছে 100। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ কংগ্রেসের যেটা হচ্ছে 435টা আসন, আর উচ্চ কক্ষ সিনেট এটা হচ্ছে 100। এখন সিনেট সদস্য হতে হলে তার বয়স হতে হবে সর্বনিম্ন 30 বছর। আর এই কংগ্রেস হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য হতে হলে তার বয়স হতে হবে সর্বনিম্ন 25 বছর। তো প্রেসিডেন্টের বয়স হতে হবে সর্বনিম্ন 35 বছর, ভাইস প্রেসিডেন্ট 35 বছর, আর কংগ্রেসের হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ 25 বছর, সিনেটের হচ্ছে 30 বছর। এই সংখ্যাগুলি আপনারা এখান থেকে মনে রাখবেন। তো আমরা মার্কিন যুক্তরাষ্ট্র একটু ত্যাগ করি, অন্য রাষ্ট্রগুলিতে আমরা যাওয়ার চেষ্টা করি। 3 নম্বর রাষ্ট্র আমাদের হচ্ছে মেক্সিকো। কয়টা বাজলো? কত? 8টা। 3 নম্বর রাষ্ট্র, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে একটা ক্লাস নেওয়া যায়। মেক্সিকো 1821 সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ। দেখেন, কানাডা ব্রিটেনের কাছ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের কাছ থেকে, আর মেক্সিকো হচ্ছে স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। মেক্সিকো এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ। মেক্সিকোর যে অধিবাসী, এই অধিবাসীদেরকে বলা হয় আজটেক। এখানে স্প্যানিশরা উপনিবেশ স্থাপন করেছিল, ওরা এদেরকে আজটেক নামে অভিহিত করত, এই জন্য মেক্সিকোর অধিবাসীরা আজটেক নামে পরিচিত। আরেকটা সোনোরা লাইন, এটা গত টার্মে খুব গুরুত্বপূর্ণ ছিল যে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তখন তিনি ঘোষণা দিয়েছিলেন যে মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সীমারেখা, এই সীমারেখা বরাবর সে প্রাচীর নির্মাণ করবে, এই যে সোনোরা লাইন এটা। তার মানে মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সীমারেখা, এই সীমারেখাটাকে বলা হচ্ছে সোনোরা লাইন এটা। মেক্সিকোর পরে আসি আমরা
সেন্ট্রাল আমেরিকা বা মধ্য আমেরিকা। এটা নিয়েও আমাদের কয়েকবার পরীক্ষাতে কোশ্চেন আসছে। 27তম বিসিএস, 29তম বিসিএস, 25তম বিসিএস। মধ্য আমেরিকা বা আমেরিকার মধ্য অঞ্চল, সেন্ট্রাল আমেরিকা। মধ্য আমেরিকাতে রাষ্ট্র রয়েছে 7টি। এই 7টি রাষ্ট্রের নাম মনে রাখার ক্ষেত্রে আমরা ছোট্ট একটা টেকনিক ব্যবহার করতে পারি। পানি এগুবে কোহ, এটাকে ভাঙলে আমরা 7টি রাষ্ট্রের নাম পাব। তো এই 7টা রাষ্ট্রের মধ্যে উপনিবেশটা কার ছিল এটাও আবার আমাদের পরীক্ষাতে আসতে পারে, বা কার কাছ থেকে স্বাধীনতাটা লাভ করেছে। আমরা যদি নিচে নিচে লিখি, 1 পাতে পানামা। পানামা কলম্বিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে। কত সালে, সালটা দরকার নেই, শুধুমাত্র মনে রাখবেন যে কলম্বিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে। আবার এর উপনিবেশ ছিল স্পেন, মানে বাংলাদেশ আর পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তান একসঙ্গে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করলো, পরবর্তীতে পাকিস্তানের কাছ থেকে আবার বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো। তো এখানে উপনিবেশ ছিল স্পেনের। তো কলম্বিয়া আর পানামা একসঙ্গে স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করলো, কলম্বিয়ার কাছ থেকে আবার পানামা স্বাধীনতা লাভ করে। 2 নিতে নিকারাগুয়া, এটা স্বাধীনতা লাভ করেছে স্পেনের কাছ থেকে, স্পেনিশদের উপনিবেশও ছিল। এতে এল সালভাদোর, এটাও স্পেন। বেতে ও আচ্ছা আচ্ছা 4 গুয়েতেমালা। গুয়েতেমালা এটাও স্পেন। বেতে বেলিজ, এটা ব্রিটেন। ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে। 6 কোতে কোস্টারিকা, এটাও স্পেন। হতে হন্ডুরাস, এটাও স্পেন। তাহলে হ্যাঁ, পানি এগুবে কোহ এখনই মুখস্থ করে ফেলান। পাতে পানামা, নিতে নিকারাগুয়া, এতে এল সালভাদোর, গুতে গুয়েতেমালা, বেতে বেলিজ, কোতে কোস্টারিকা, হতে হন্ডুরাস। এর মধ্যে ব্যতিক্রম হচ্ছে বেলিজ, যেটা ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে বা ওদের উপনিবেশ ছিল, আর বাকিগুলি স্প্যানিশ উপনিবেশ ছিল। আর পরবর্তীতে কলম্বিয়ার কাছ থেকে পানামা স্বাধীনতা লাভ করেছে। খুব ছোট্ট ছোট রাষ্ট্র এটা। আপনারা যদি মানচিত্রে দেখেন যে উত্তর আমেরিকার, মানে এখান থেকে তো নিচের দিকে হচ্ছে দক্ষিণ আমেরিকা আর উপরের দিকে উত্তর আমেরিকা। এর মধ্যে এই ছোট্ট জায়গাতে আপনারা যাদের কাছে ম্যাপ আছে একটু ম্যাপ দেখেন, যে পানামা, এরপরে গুয়েতেমালা, নিকারাগুয়া, হন্ডুরাস, এল সালভাদর, ছোট্ট ছোট রাষ্ট্র এর মধ্যে রয়েছে। এখানে দক্ষিণ আমেরিকার উত্তর আমেরিকার মাঝামাঝি এটা রয়েছে বলে এটাকে সেন্ট্রাল আমেরিকা বা মধ্য আমেরিকা বলা হচ্ছে। আপনারা এখানকার রাষ্ট্রের নাম আর রাজধানীর নামগুলি জানলেই যথেষ্ট। আচ্ছা, মধ্য আমেরিকার পরে আসি আমরা ক্যারিবিয়ান অঞ্চল। উত্তর আমেরিকা মহাদেশের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চল। এখানে রাষ্ট্র রয়েছে 13টি।
এই মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে যে ক্যারিবিয়ান সাগর রয়েছে, ক্যারিবিয়ান সাগরের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র যে দ্বীপ রাষ্ট্রগুলি রয়েছে এগুলি ক্যারিবিয়ান রাষ্ট্র নামে পরিচিত। মূলত ক্যারিবিয়ান সাগরের মধ্যে অবস্থিত বলেই এই দ্বীপ রাষ্ট্রগুলি ক্যারিবিয়ান রাষ্ট্র নামে পরিচিত। তো ক্যারিবিয়ান রাষ্ট্রটা হচ্ছে 13টি। আমাদের যে ওশেনিয়া মহাদেশ রয়েছে এই ওশেনিয়া মহাদেশের রাষ্ট্রগুলির সঙ্গে ক্যারিবিয়ান রাষ্ট্রগুলি মিলে যায়, এটা আমরা খেয়াল করতে পারি না। এই জন্য ক্যারিবিয়ান এবং ওশেনিয়া এর ডিফারেন্সটা আমরা পার্থক্য করে বোঝার চেষ্টা করব। তো এই 13টি রাষ্ট্র মনে রাখার ক্ষেত্রে আমরা ছোট্ট একটা টেকনিক এখানেও ব্যবহার করতে পারি, আর যদি আপনারা এমনিতেই মনে রাখতে পারেন দ্যাটস ওকে, আর মনে রাখতে না পারলে আপনারা এই সূত্রটা মনে রাখবেন। ডোডো বাবা আজ কি হাগরা শেষে 30-এ। ডোডো বাবা আজ কি হাগরা শেষে 30-এ, এগুলা কিছুই নয়, মূলত নামগুলি মনে রাখার জন্য প্রত্যেকটা দেশের নামের প্রথম অক্ষর দিয়ে এটাকে সাজানো হয়েছে। 12, 13। এক, প্রথমেই এটা আসছে ডোতে ডোমিনিকান প্রজাতন্ত্র। 2, ডোতে ডোমিনিকা। 3, বাতে বারবাডোস। বাতে বাহামাস। आते एंटीगुआ एंड बारमूडा। एंटीगुआ एंड बारमूडा। जते नामगुली खूब बिदघुटे सहजे मने राखाटा कष्टकर। जामाइका। कीते কিউবা। এদিকে লিখি 8। আবার এটা আমি লেখা শেষ করে প্রয়োজনে দেখবেন। হাতে হাইতি। গ্রাতে গ্রানাডা। সেতে সেন্ট लुसिया। सेते सेंट ভিনসেন্ট एंड ग्रानाडाइज। दाँत भांगा नाम सेंट ভিনসেন্ট एंड ग्रानाडाइज। त्रीते त्रिनिदाद एंड टोबागो। त्रिनिदाद एंड टोबागो। सेते सेंट किट्स एंड नेभिस। सेंट किट्स एंड नेभिस। आमी नामगुली आबार रिसाइट करी। डोते डोमिनिकान प्रजातंत्र। डोते डोमिनिका। बाते बारबाडोस। बाते बाहामास। आते एंटीगुआ एंड बारमुडा।
জতে জামাইকা, কিতে কিউবা, হাতে হাইতি, গ্রাতে গ্রানাডা, সেতে সেন্ট লুসিয়া, সেতে সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইস, ত্রিতে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সেতে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। এই 13টি রাষ্ট্রের মধ্যে সবচাইতে বড়, মানে শুধু ক্যারিবিয়ান অঞ্চলে এর মধ্যে সবচাইতে বড় হচ্ছে কিউবা। এটা হচ্ছে সবচাইতে বড়। আর সবচাইতে ছোট হচ্ছে এইটা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস। এখন এই 13টি রাষ্ট্রের মধ্যে কিউবা বাদে বাকি থাকলো 12টি রাষ্ট্র। 13টির মধ্য থেকে একটি বাদ দিলে 12টি থাকলো। এই 12টি রাষ্ট্রকে একত্রে বলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এটা একটু শুনবেন যে ওয়েস্ট ইন্ডিজ কাকে বলা হচ্ছে। ক্রিকেট খেলাতে তারা কয়েকবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং খুব ভালো খেলে। ওয়েস্ট ইন্ডিজ নামে পৃথিবীতে কিন্তু কোনো রাষ্ট্র নেই। ওয়েস্ট ইন্ডিজ এইটা কয়েকটা দ্বীপের সমন্বয়ে। ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট মানে পশ্চিম, ইন্ডিজ হচ্ছে ইন্ডিয়া থেকে ইন্ডিজ শব্দটি এসেছে। দেখুন, কলম্বাস যেতে চেয়েছিলেন ইন্ডিয়াতে, কিন্তু ভুলক্রমে তিনি চলে আসলেন পশ্চিম দিকে, এই আমেরিকার এই দিকে। তার মানে তিনি ভারতবর্ষে না গিয়ে ভুল করে নতুন একটা জায়গাতে এসে ওই জায়গাটাকে তিনি ইন্ডিয়া নামে অভিহিত করেছিলেন। এই জন্য এই ক্যারিবিয়ান সাগরের মধ্যে এই ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলিকে ওয়েস্ট ইন্ডিজ বলা হচ্ছে। তো কিউবা বাদে বাকি যে 12টি রাষ্ট্র রয়েছে, এই বাকি 12টি রাষ্ট্রকে একত্রে বলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এর সঙ্গে আরও 2টা স্বায়ত্তশাসিত দ্বীপ রয়েছে, সেটা স্বাধীন নয়, স্বায়ত্তশাসিত। এই 12 আর 2 মোট 14। এই 14টি এলাকা নিয়ে ক্রিকেট টিম গঠিত হয়। ওই ক্রিকেট টিমকে ওয়েস্ট ইন্ডিজ বলা হয়। তার মানে স্বাধীন হচ্ছে 12টি আর স্বায়ত্তশাসিত অঞ্চল হচ্ছে 2টি। মোট 14টি অঞ্চল নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নামক এই টিমটা গঠিত হয়। এখানে আমরা উত্তর আমেরিকা ত্যাগ করি, এখন দক্ষিণ আমেরিকাতে গিয়ে আমরা ফুটবল খেলি। তার কারণ ফুটবলের কথা বললেই আমেরিকা, ইউরোপ এবং এই দক্ষিণ আমেরিকার কথা চলে আসে। দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং ইউরোপ মহাদেশের রাষ্ট্রগুলির নাম অনেকটা কাছাকাছি। ফুটবলের কারণে আমাদের তালগোল পাকিয়ে যায় যে কোনটা ইউরোপের রাষ্ট্র আর কোনটা দক্ষিণ আমেরিকার রাষ্ট্র। দক্ষিণ আমেরিকা মহাদেশ রাষ্ট্র 12টি। দক্ষিণ আমেরিকা মহাদেশ রাষ্ট্র 12টি। এই 12টি রাষ্ট্রের বর্ণনা খুব কমই আসে, মূলত রাষ্ট্রগুলি আমার কোনগুলি সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তো দক্ষিণ আমেরিকা মহাদেশের 12টি রাষ্ট্র, এটার নাম মনে রাখার ক্ষেত্রেও আমরা ছোট্ট একটা টেকনিক এখানে ব্যবহার করতে পারি। যদি এমনিতে মনে থাকে দ্যাটস ওকে, আর মনে না থাকলে আমরা এটা ব্যবহার করব। অ্যাপেক ভার্সেস বিবিসি ইউজিপি। অ্যাপেক ভার্সেস বিবিসি ইউজিপি, এই হচ্ছে 12টি রাষ্ট্রের নামের প্রথম অক্ষর দিয়ে আমরা এটা সাজিয়েছি। তো এখানেও আমাদের উপনিবেশটা গুরুত্বপূর্ণ। তার কারণ দেখেন যে উপনিবেশের কথা বললেই আমাদের মাথায় চলে আসে যে ব্রিটিশ তাদের সূর্য কখনো অস্ত যেত না। তারা পৃথিবীর প্রায় 73টি রাষ্ট্রের উপরে উপনিবেশ স্থাপন করেছিল। কিন্তু ব্রিটিশদের বাইরেও আর কয়েকটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র রয়েছে। এই আমেরিকা অঞ্চলের কথা বললে স্প্যানিশদের নামটি চলে আসে। আফ্রিকার কথা বললে
ফ্রান্সের নাম চলে আসে, আর এশিয়ার কথা বললে আসে ব্রিটিশদের। তো এই জন্য এই অঞ্চলের উপনিবেশটা হচ্ছে ফ্রান্সের নামে, কি স্পেনের নামে। এক, এতে আর্জেন্টিনা, অনেকেই সাপোর্টার রয়েছেন। এখানে আমরা দেশ এবং এখানে আমরা উপনিবেশ, মানে যারা কর্তৃত্ব স্থাপন করেছিল বা যাদের কাছ থেকে স্বাধীনতাটা লাভ করেছে। আর্জেন্টিনা এখানে উপনিবেশ ছিল স্পেনের। দুই, পিতে পেরু, এটাও স্পেন। ইতে ইকুয়েডর, এটাও স্পেন। সিতে চিলি, স্পেন। ভিতে ভেনিজুয়েলা, স্পেন। এসতে সুরিনাম, দক্ষিণ আমেরিকার সবচেয়ে ছোট রাষ্ট্র। সুরিনাম নেদারল্যান্ডসের উপনিবেশ ছিল, একটু ব্যতিক্রম। 7, বিতে ব্রাজিল, অনেকে এটারও সাপোর্টার। ব্রাজিল এটা পর্তুগাল, ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল, ব্রাজিল পর্তুগালের উপনিবেশ ছিল। 8, বিতে বলিভিয়া, এটাও স্পেন। সিতে কলম্বিয়া, স্পেন। ইউতে উরুগুয়ে, যেখানে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে, মন্টিভিডিও যার রাজধানী। জিতে গায়ানা, গায়ানা এটা ব্রিটেন। ফ্রেঞ্চ গায়ানা আর ব্রিটিশ গায়ানা বিসিএস এসেছিল। পিতে প্যারাগুয়ে, এটা স্পেন। আমি আবার একটু বলে দিই, অ্যাপেক ভার্সেস বিবিসি ইউজিপি। এতে আর্জেন্টিনা, পিতে পেরু, ইতে ইকুয়েডর, আমরা শেষের দিকে চলে আসছি। ইতে ইকুয়েডর, সিতে চিলি, ভিতে ভেনিজুয়েলা, এসতে সুরিনাম, বিতে ব্রাজিল, বিতে বলিভিয়া, সিতে কলম্বিয়া, ইউতে উরুগুয়ে, জিতে গায়ানা, পিতে প্যারাগুয়ে। এই 12টি রাষ্ট্রের মধ্যে 9টা রাষ্ট্রে উপনিবেশ ছিল স্পেনের, আর 3টা হচ্ছে ভিন্ন, সুরিনাম নেদারল্যান্ডস, আর ব্রাজিল পর্তুগাল, আর একটা হচ্ছে গায়ানা ব্রিটেন। তার মানে নেদারল্যান্ডস, পর্তুগাল, ব্রিটেন, এই 3টা বাদে বাকিগুলিতে স্পেনের উপনিবেশ ছিল। এই 12টি রাষ্ট্রের মধ্যে আপনারা একটা ম্যাপের দিকে তাকিয়ে দেখেন যে ব্রাজিল ছাড়া, এই ব্রাজিল হচ্ছে এখানে আয়তনে সবচাইতে বড় রাষ্ট্র। এই ব্রাজিলটা হচ্ছে সবচাইতে বড়, আর সবচাইতে ক্ষুদ্রতম হচ্ছে সুরিনাম। তো ব্রাজিলের সঙ্গে দক্ষিণ আমেরিকা মহাদেশের 9টি রাষ্ট্রের সীমানা রয়েছে। ব্রাজিলের সঙ্গে 9টি রাষ্ট্রের সীমানা রয়েছে। এখন আপনাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে যে ব্রাজিল বাদে, মানে দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন কোন রাষ্ট্রের সঙ্গে ব্রাজিলের সীমানা নেই? কোশ্চেনটা আবার বলি, যে দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন কোন রাষ্ট্রের সঙ্গে ব্রাজিলের সীমানা নেই? আপনাদের সামনে ম্যাপ থাকলে ম্যাপ দেখে আমাকে 2টা রাষ্ট্রের নাম লিখে জানান। এটা মুছে দিই। দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন কোন রাষ্ট্রের সঙ্গে
ব্রাজিলের সীমানা নেই। আমি ক্লু দিয়েছি যে 9টি রাষ্ট্রের সঙ্গে সীমানা রয়েছে। কোন কোন রাষ্ট্রের সঙ্গে ব্রাজিলের সীমানা নেই? ভেনিজুয়েলার সঙ্গে তো আছে। না, মানচিত্র ওরা দেখে বলুক, আমি একটু অন্যদিকে যাই করে একটা চিন্তা করুক। আচ্ছা, আমরা শেষের দিকে চলে আসছি, আর 1-2 মিনিট সময় নেব মাত্র। এখানে এই দক্ষিণ আমেরিকার যে রাষ্ট্রগুলি রয়েছে আপনারা কম বেশি দেখবেন, জাস্ট একবার চোখ বুলাবেন। তো এই দক্ষিণ আমেরিকা আর উত্তর আমেরিকার মধ্যে আরেকটা শব্দ আসে, ল্যাটিন আমেরিকা। ল্যাটিন আমেরিকা, এটা একটু দেখবেন। আচ্ছা, আমি যে কোশ্চিন বলেছিলাম ডাক্তার আন্না হচ্ছে প্রথমে লিখছিল ভেনিজুয়েলা ইকুয়েডর, পরে চেঞ্জ করছে চিলি ইকুয়েডর। আচ্ছা, জেসমিন তমা চিলি ইকুয়েডর, আর্জেন্টিনার সঙ্গে তো রয়েছে বাবা রামিসা। মেহেদি হাসান ইকুয়েডর চিলি, রামিসা মিল্লাত প্রভা চিলি। দেখুন যে 9টির সঙ্গে তার সীমানা রয়েছে আর 2টির সঙ্গে তার সীমানা নেই। আর ব্রাজিল তো নিজেই একটা, মোট 12টি হয়ে গেল। এখন এখানে হচ্ছে চিলি এবং ইকুয়েডর। ম্যাপে দেখলে বুঝতে পারবেন যে এই হচ্ছে ইকুয়েডর, আর এই যে পৃথিবীর সবচাইতে সরু রাষ্ট্র চিলি, এর সঙ্গে ব্রাজিলের সীমানা নেই। আর বাকি সবগুলি রাষ্ট্রের সঙ্গে ব্রাজিলের সীমানা রয়েছে দক্ষিণ আমেরিকার। ম্যাপ দেখলে পরে আরও বিষয়টা স্পষ্ট হবে, ইকুয়েডর এবং চিলি। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে ল্যাটিন আমেরিকা, এইটার সঙ্গে অনেকটা তালগোল পাকিয়ে ফেলেন। ল্যাটিন আমেরিকা, আগে ল্যাটিন আমেরিকার সংজ্ঞাটা আপনারা শোনেন। যে আমি যে দক্ষিণ আমেরিকার 12টি রাষ্ট্র দেখালাম, এই দক্ষিণ আমেরিকার 12টি রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র দেখেন ব্রাজিল, অনেক জায়গা জুড়ে রয়েছে। এই ব্রাজিলের এখানে উপনিবেশ ছিল পর্তুগালের, আর পর্তুগালের ভাষাটা হচ্ছে পর্তুগিজ। তো পর্তুগিজরা এই ব্রাজিলে উপনিবেশ স্থাপন করেছিল বলে ব্রাজিলের অধিকাংশ লোক পর্তুগিজ ভাষায় কথা বলে। আর বাকি যে উপনিবেশের যেটা ছিল স্প্যানিশদের, ওখানে ওরা স্প্যানিশ ভাষায় কথা বলে। তাহলে ব্রাজিলের লোকজন পর্তুগিজ ভাষায় কথা বলে, আর দক্ষিণ আমেরিকার অন্যান্য রাষ্ট্রের লোকজন তারা স্প্যানিশ ভাষায় কথা বলে। তার মানে এই মহাদেশে স্প্যানিশ এবং পর্তুগিজ ভাষাটা হচ্ছে প্রচলিত। এখন ল্যাটিন আমেরিকার সংজ্ঞাটা শোনেন যে আমেরিকা অঞ্চলে একই ভূখণ্ডে বসবাসকারী পর্তুগিজ ও স্প্যানিশ ভাষাভাষী রাষ্ট্রগুলোকে ল্যাটিন আমেরিকা বলা হয়। তার মানে আমেরিকার একই ভূখণ্ডে, এখানে কিন্তু দক্ষিণ বা আমি উত্তর বলেনি, আমেরিকার একই ভূখণ্ডে বসবাসকারী স্প্যানিশ ও পর্তুগিজ ভাষাভাষী রাষ্ট্রগুলোকে ল্যাটিন আমেরিকা বলা হয়। তো এখন এই স্প্যানিশ এবং পর্তুগিজ আপনারা দেখছেন যে দক্ষিণ মধ্য আমেরিকা, এই মধ্য আমেরিকার এরাও এখানে উপনিবেশ ছিল কার? স্পেনের। মধ্য আমেরিকায় এখানে এরা কথা স্পেনের উপনিবেশ, স্প্যানিশ ভাষায় কথা বলে। এখানেও এরা স্প্যানিশ ভাষায় কথা বলছে, স্পেনের উপনিবেশ। আর এইটুকু এরা পর্তুগিজ ভাষায় কথা বলছে। তাহলে স্প্যানিশ এবং পর্তুগিজ ভাষাভাষী অঞ্চলকে, সেটাকে ল্যাটিন আমেরিকা বলা হচ্ছে। এখন ল্যাটিন আমেরিকা অঞ্চলে মোট রাষ্ট্র, এখানে মোট রাষ্ট্র রয়েছে 7 + 12 19টি। ল্যাটিন আমেরিকা অঞ্চলে মোট রাষ্ট্র হচ্ছে 19টি।
তার মধ্যে উত্তর আমেরিকা মহাদেশে 7টি আর দক্ষিণ আমেরিকা মহাদেশে রয়েছে 12টি। এই হচ্ছে মোট 19টি রাষ্ট্র। আমি একটু আবার বলছি, দেখেন যে আমেরিকা অঞ্চলে স্প্যানিশ এবং পর্তুগিজ ভাষাভাষী অঞ্চলগুলিকে ল্যাটিন আমেরিকা অঞ্চল বলা হচ্ছে। ল্যাটিন আমেরিকা অঞ্চলে মোট রাষ্ট্র রয়েছে 19টি। তার মধ্যে উত্তর আমেরিকা মহাদেশে রয়েছে 7টি আর দক্ষিণ আমেরিকা মহাদেশে রয়েছে 12টি। তার মানে উত্তর আমেরিকাতে হচ্ছে মধ্য আমেরিকা, এখানে আর একটা বাড়বে, যে উত্তর আমেরিকাতে এটা হবে 8টি, মেক্সিকোটা এর মধ্যে আসবে। উত্তর আমেরিকাতে 8টি, 7টি হচ্ছে মধ্য আমেরিকা প্লাস মেক্সিকো। তার কারণ মেক্সিকো তো স্পেনের উপনিবেশ ছিল, আমি মেক্সিকোটা বাদ দিয়ে দিয়েছিলাম, মেক্সিকোটাও এর মধ্যে আসবে। মেক্সিকো প্লাস মধ্য আমেরিকা, ওই যে পানি এগুবে কোহ 20টি এখানে, আর দক্ষিণ আমেরিকার যে অ্যাপেক ভার্সেস বিবিসি ইউজিপি ওই 12টি, মোট হচ্ছে 20টি রাষ্ট্র ল্যাটিন আমেরিকার। আপনারা বইয়ে দেখবেন যে এই সংখ্যাটা ভিন্ন রকম রয়েছে, কোনো বইয়ে রয়েছে 33টি, কোনো বইয়ে রয়েছে 20টি। 33টি দেওয়ার কারণ হচ্ছে যে এই যে ক্যারিবিয়ান অঞ্চল, এই ক্যারিবিয়ান অঞ্চলের কিছু রাষ্ট্রে স্পেনের উপনিবেশ ছিল, তো ওই ক্যারিবিয়ান রাষ্ট্রগুলিকে এর মধ্যে ধরে, কিন্তু ওই তথ্যটি সঠিক নয়। এখানে সংজ্ঞায় বলা হচ্ছে যে একই ভূখণ্ডে, তো মেক্সিকো থেকে শুরু করে চিলি পর্যন্ত এটা হচ্ছে একই ভূখণ্ড, আর এই ক্যারিবিয়ান রাষ্ট্রগুলা হচ্ছে দ্বীপ রাষ্ট্র, ওটা আইসোলেটেড, যার পরিপ্রেক্ষিতে ক্যারিবিয়ান রাষ্ট্রগুলি এর মধ্যে আসবে না। মেক্সিকো থেকে শুরু করে চিলি পর্যন্ত যে অঞ্চলটা সেটা হচ্ছে ল্যাটিন আমেরিকা। আপনারা পড়তে গিয়ে কয়েকটা শব্দের সংজ্ঞা আপনারা আগে লিখে নেবেন, যে উত্তর আমেরিকা মহাদেশ, এখানে রাষ্ট্র হচ্ছে 23টি। মধ্য আমেরিকা অঞ্চল, এটা কিন্তু মহাদেশ নয়, 7টি। দক্ষিণ আমেরিকা মহাদেশ, রাষ্ট্র 12টি। আর ল্যাটিন আমেরিকা অঞ্চল, রাষ্ট্র 20টি। তার মানে উত্তর আমেরিকাটা হচ্ছে একটা মহাদেশ, যার রাষ্ট্র হচ্ছে 23টি। ওই উত্তর আমেরিকার মধ্যে একটা অঞ্চল হচ্ছে মধ্য আমেরিকা, সেন্ট্রাল আমেরিকা, যার রাষ্ট্র হচ্ছে 7টি। আর দক্ষিণ আমেরিকা হচ্ছে একটা পূর্ণাঙ্গ মহাদেশ। আর ল্যাটিন আমেরিকাটা কি, যে উত্তর আমেরিকার 8টি রাষ্ট্র আর দক্ষিণ আমেরিকার 12টি রাষ্ট্র, এই দুইটা অঞ্চল নিয়ে ল্যাটিন আমেরিকা অবস্থিত। কেমিস্ট্রি যারা পড়েন তারা একটা জিনিস পড়েন, যে সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারক ক্ষার নয়। তার মানে এখানে যে সকল রাষ্ট্রই উত্তর আমেরিকা মহাদেশের, কিন্তু সকল রাষ্ট্রই ল্যাটিন আমেরিকা মহাদেশের নয়, এরকম একটা ব্যাপার এখানে রয়েছে, যে কিছু উত্তর আমেরিকার মধ্যে রয়েছে, কিছু দক্ষিণ আমেরিকার মধ্যে রয়েছে। এইটা নিয়ে মূলত ল্যাটিন আমেরিকা অঞ্চল অবস্থিত। তো আপনারা ধৈর্য সহকারে ক্লাস করলেন, এই জন্য ধন্যবাদ। আপনাদের এই অঞ্চলটা পড়ার ক্ষেত্রে প্রথম কাজ হবে মানচিত্র নিয়ে বসা। আপনি মানচিত্র নিয়ে ঘাটাঘাটি করবেন। আমি এই 35টি রাষ্ট্রকে টাচ করেছি, আপনি 35টি রাষ্ট্রই ম্যাপে দেখবেন, এরপরে পড়ার চেষ্টা করবেন। আগামীকালকে আমরা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ আফ্রিকাতে ভ্রমণ করব। তো আগামীকালে আফ্রিকা দেখার প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। তবে আগামীকালকের ক্লাসেও আপনারা মানচিত্র নিয়ে বসবেন, তাহলে আপনাদের ক্লাসটা সুবিধা হবে। যারা ক্লাস টেস্ট দেয়নি তারা এখন ক্লাস টেস্ট দিবেন।
তো ঠিক আছে, ভালো থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ।